ওপেন ওপেন। বলা পাই আসতে বলছি কিন্তু কালকে আমার কক্সবাজারে আইডি বুক হয়ে গেছে তো একটু কষ্ট করে স্যার এইভাবে একটু দেখতে হবে। আসসালামু আলাইকুম। অনলাইনে যারা আছেন সবাই কেমন আছেন দ্রুত কমেন্ট করে জানান। সাউন্ড এবং লেখা ক্লিয়ার আছে কিনা দ্রুত কমেন্ট করেন। সাউন্ড এবং লেখা ক্লিয়ার আছে কিনা দ্রুত কমেন্ট করে জানান। আচ্ছা, অনেকে সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম। একটু কমেন্ট করেন ক্লিয়ার আছে কিনা। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ওকে, ক্লিয়ার আছে। আজকে আমরা ক্লাস করব ভগ্নাংশ এবং সরলীকরণের উপরে। প্রথমেই আমরা ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। একটু অপেক্ষা করেন। লেখার আইকন। আচ্ছা, আসেন স্টার্ট করি আমরা। ভগ্নাংশ, সবাই একটু ভালোভাবে বোর্ডে তাকাবেন, খেয়াল করবেন। হ্যাঁ, ভগ্নাংশ কাকে বলে? ভগ্নাংশ হচ্ছে গিয়ে যদি পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। পি ও কিউ যদি দুইটা সংখ্যা হয়, পি ও কিউ যদি দুইটা সংখ্যা হয় এবং এদেরকে যদি পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে যেখানে পি ও কিউ সহমৌলিক, কিউ ইকুয়াল নট জিরো এবং কিউ গ্রেটার দেন 1 হবে। এটা হচ্ছে আমাদের শর্ত। ভগ্নাংশ হচ্ছে গিয়ে যদি পি ও কিউ দুটো সংখ্যা হয় এবং পি কে যদি কিউ আকারে কি করা যায়, প্রকাশ করা যায়, যেখানে পি ও কিউ কি হইতে হবে, সহমৌলিক হতে হবে এবং কিউ ইকুয়াল নট জিরো এবং কিউ গ্রেটার দেন 1 হবে। সেটাই আমরা কি বলবো, ভগ্নাংশ বলবো। ঠিক আছে, ভগ্নাংশ কাকে বলে? আমরা জানি যে
ভগ্নাংশকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। বাস্তব সংখ্যায় আমরা দেখে আসছি যে ভগ্নাংশকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারবো? ভগ্নাংশকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে গিয়ে সাধারণ ভগ্নাংশ, আরেকটা হচ্ছে গিয়ে দশমিক ভগ্নাংশ। একটা সাধারণ, আরেকটা হচ্ছে গিয়ে দশমিক। সাধারণ ভগ্নাংশটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রকৃত, একটা হচ্ছে অপ্রকৃত, আরেকটা হচ্ছে গিয়ে মিশ্র। প্রকৃত, অপ্রকৃত আর হচ্ছে গিয়ে মিশ্র। প্রকৃত ভগ্নাংশ কোনটা? যে ভগ্নাংশের লব হরের থেকে ছোট হবে। যে ভগ্নাংশের লব হরের থেকে ছোট হবে, তার মানে আমরা এক্সাম্পল হিসেবে নিতে পারি 5/7। 5/7 এটা একটা ভগ্নাংশ। 5/7 একটা ভগ্নাংশ, এবং যেখানে দেখতে পাচ্ছি যে এই ভগ্নাংশের লব হরের থেকে কি দেখা যাচ্ছে? ছোট দেখা যাচ্ছে, তাই আমরা বলবো এটা একটা প্রকৃত ভগ্নাংশ। আবার অপ্রকৃত ভগ্নাংশ কোনটি? যে ভগ্নাংশের লব হরের থেকে কি হয়? বড় হয়। যে ভগ্নাংশের লব হরের থেকে বড় হবে তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে। আর মিশ্র ভগ্নাংশটা বেসিক্যালি অপ্রকৃত ভগ্নাংশেরই একটা অংশ, যেখানে একটি পূর্ণ সংখ্যার সাথে একটি প্রকৃত ভগ্নাংশ যুক্ত অবস্থায় থাকে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি 1/1 কি বলা যায়? 2 বলা যায়। এটা একটা মিশ্র ভগ্নাংশ। তাহলে আমরা যেটা বলতে পারি যে ভগ্নাংশকে আমরা বেসিক্যালি দুই ভাগে ভাগ করতেছি। একটা হচ্ছে সাধারণ, আর একটা হচ্ছে গিয়ে দশমিক। আগে এই পার্টটুকু আমরা একটু বুঝি, আমাদের জন্য সহজ হবে। সাধারণ আর দশমিক। সাধারণটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারবো। একটা হচ্ছে গিয়ে প্রকৃত, একটা অপ্রকৃত, আর একটা হচ্ছে মিশ্র। প্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের লব হরের থেকে ছোট হয়। অপ্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের লব হরের থেকে বড় হয়। আর মিশ্র ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশে একটি পূর্ণ সংখ্যা ও একটি প্রকৃত ভগ্নাংশ যুক্ত অবস্থায় থাকে। এবার আসেন যে দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশকে আপনি দুই ভাগে ভাগ করতে পারবেন। একটা হচ্ছে সসীম, আরেকটা হচ্ছে গিয়ে অসীম তবে আবৃত। অসীম আবৃত, অসীম আবৃত। দশমিকটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে গিয়ে সসীম, আরেকটা হচ্ছে গিয়ে অসীম আবৃত। এবার আসি সসীমটা কি। সসীম হচ্ছে গিয়ে যদি দশমিকের পরের ঘরগুলো যদি আপনারা গণনা করতে পারি, খুব ভালোভাবে খেয়াল করেন, আমার কথাগুলো খেয়াল করেন। সসীম যে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে দশমিকের পরের ঘরগুলো যদি গণনা করা যায়, তাহলে আমরা সেটাকে সসীম দশমিক বলি। যেমন এক্সাম্পল হিসেবে নিতে পারি, যেমন ধরেন 1.5। 1.5, তাহলে 1.5 এই ক্ষেত্রে দশমিকের পরের ঘর আমি গণনা করতে পারতেছি। 2.5 দশমিকের পরের ঘর গণনা করতে পারি। 3.42 দশমিকের পরের ঘর গণনা করতে পারি। এদেরকে বলা হয় সসীম। আর অসীম আবৃত কি? অসীম আবৃত হচ্ছে গিয়ে দশমিকের পরের ঘরগুলো যদি অভিন্ন আকারে অসীম হয়। দশমিকের পরের ঘরগুলো যদি অভিন্ন আকারে অসীম থাকে, তাদেরকে আমরা অসীম আবৃত বলি। বেসিক্যালি অসীম আবৃতকে আমরা আরেকটা নামে ডাকি, যেটাকে আমরা বলি হচ্ছে পৌনপুনিক। যেটাকে আমরা বলি কি? যেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে পৌনপুনিক। যেটাকে আমরা কি বলে থাকি? পৌনপুনিক। আচ্ছা, এগুলোর এক্সাম্পলটা কেমন? এগুলোর এক্সাম্পলটা হচ্ছে গিয়ে, মনে করেন 100 সংখ্যাটাকে 3 দ্বারা আমি ভাগ করলাম, তাহলে কত পাবো? 33.3333 করে একটা সংখ্যা পাবো। তো দশমিকের পরের ঘরটা যদি আপনি চিন্তা করেন, তাহলে এই ঘরগুলো কিন্তু অভিন্ন অবস্থায় আছে। এই সংখ্যাটা কি এই পর্যন্ত এসে থেমে গেছে না চলমান? চলমান। তার মানে এর জন্য এটাকে আমরা অসীম বলি। যেহেতু এটা চলমান, তাই এটা অসীম। কোথায় গিয়ে থামবে আমরা জানি না। কিন্তু এই দশমিকের পরের ঘরগুলো কিন্তু আবার অভিন্ন অবস্থায় আছে। অভিন্ন অবস্থায় আছে। তাহলে সেক্ষেত্রে আমরা এদেরকে বলবো অসীম আবৃত। আর এই অসীম আবৃত সংখ্যাটাকে, আবৃত দ্বারা মানে কি? একটা জায়গায় সীমাবদ্ধ করে রাখতে পারেন।
তো এই সংখ্যাগুলিকে আপনি চাইলে আবৃত অবস্থায় বা সীমাবদ্ধ অবস্থায় রাখতে পারেন। সেটা কি 33.3 লিখে 3-এর উপরে একটা ফোঁটা দিয়ে দেন, যেটাকে আমরা কি বলি, পৌনঃপুনিক চিহ্ন বলি। হ্যাঁ, এই যে এইটাকে বলা হয় পৌনঃপুনিক সংখ্যা। আবার আপনাকে মনে করেন আরেকটা এক্সাম্পল দেই, 1.1111 করে একটা সংখ্যা চলতেছে। তার মানে কি, দশমিকের পরের ঘরগুলো অসীম আকারে চলতেছে, কিন্তু সবগুলো ঘর অভিন্ন, মানে ভিন্ন ভিন্ন না, একই রকম। তাহলে এদেরকে আমরা 1.11 এর উপরে একটা পৌনঃপুনিক চিহ্ন দিয়ে দিতে পারি। তাহলে এই জাতীয় সংখ্যাগুলিকে বলা হয় হচ্ছে অসীম আবৃত সংখ্যা। তাহলে আমরা আরেকটা জিনিস এখানে একটু শিখবো বা মনে রাখবো, আমরা বাস্তব সংখ্যায় দেখে আসছি যে মূলদ যে সংখ্যাটা, মূলদ যে অমূলদ যে সংখ্যা, এটাকে একটা ভাগে ভাগ করা যায়। অমূলদটাকে একটু আরেকটা ডেফিনিশন একটু আমি আসবো। অমূলদ সংখ্যাটাকে আপনার একটা ভাগেই ভাগ করা যায়, যেটাকে আমরা বলি অসীম অনাবৃত। অসীম অনাবৃত, যেহেতু এইখানে অসীম আবৃত আপনাকে একটু বোঝালাম, তাই আমি একটু অসীম অনাবৃতটাও একটু বলে দেই। অসীম অনাবৃত মানে হচ্ছে দশমিকের পরের ঘরগুলো অসীম আকারে থাকবে, কিন্তু ভিন্ন ভিন্ন আকারে। মনে করেন 2.5, 1, 7, 3, 7, 5 এভাবে করে একটা সংখ্যা চলতেছে, এভাবে করে একটা সংখ্যা চলতেছে। তো দেখেন দশমিকের পরের ঘরগুলোর কথা যদি আপনি একটু খেয়াল করেন, তাহলে কি এরা কি প্রত্যেকটাই একই রকম? প্রত্যেকটা একই রকম না, এরা কি এরা হচ্ছে গিয়ে ভিন্ন ভিন্ন ডিজিট আছে। এই যে ডিজিটগুলো এরা ভিন্ন ভিন্ন, একই রকম না। একটু আগে যে এক্সাম্পলটা নিয়েছিলাম 33.333 এভাবে করে চলতেছে, দশমিকের পরের ঘরগুলো কিন্তু দেখতে একই রকম, কিন্তু এখানে দশমিকের পরের ঘরগুলো দেখতে ভিন্ন ভিন্ন। তাই এই জায়গায় এদেরকে, এই জাতীয় সংখ্যাগুলিকে বলা হয় অসীম অনাবৃত। আর যেগুলো অভিন্ন, ভিন্ন ভিন্ন নয়, তাদেরকে আমরা বলবো অসীম আবৃত। আপনারা এই পর্যন্ত ক্লিয়ার কিনা আগে কমেন্ট করে জানান। এই পর্যন্ত আপনারা ক্লিয়ার কিনা একটু দ্রুত কমেন্ট করে জানাবেন। একটু দ্রুত কমেন্ট করেন, দেরি করেন না। আচ্ছা, আপনারা ক্লিয়ার। চলেন এরপরে আপনাদেরকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে গিয়ে বিপরীত ভগ্নাংশ সম্পর্কে আমরা একটু জানবো। বিপরীত ভগ্নাংশ, বিপরীত ভগ্নাংশ হচ্ছে গিয়ে, ধরেন একটা এক্সাম্পল নেই আমরা, 3/7, এটা একটা ভগ্নাংশ। বিপরীত ভগ্নাংশ কাকে বলে? প্রদত্ত যে ভগ্নাংশ বা মূল যে ভগ্নাংশটা থাকবে, এই ভগ্নাংশের হরকে যদি আপনি লব করে ফেলেন এবং লবকে যদি আপনি হর করে ফেলেন, তাহলে যে ভগ্নাংশটা পাওয়া যায়, এটাই হচ্ছে গিয়ে বিপরীত ভগ্নাংশ। বিপরীত ভগ্নাংশ কোনটা? বিপরীত ভগ্নাংশ হচ্ছে প্রদত্ত যে ভগ্নাংশটা থাকবে, সেই ভগ্নাংশের লবকে আপনি হর করে ফেলেন আর হরকে আপনি লব করে ফেলেন, এটাকেই বলা হয় বিপরীত ভগ্নাংশ। এবং মনে রাখবেন, বিপরীত ভগ্নাংশের এই জায়গায় একটা জিনিস মনে রাখা জরুরি, যে প্রদত্ত ভগ্নাংশ এবং বিপরীত যে ভগ্নাংশটা আপনি পাবেন, বিপরীত যে ভগ্নাংশটা আপনি পাবেন, এই দুটোর যে গুণফল, এই গুণফলটা সবসময় এক হয়। এই গুণফলটা সবসময় এক হবে। বিপরীত ভগ্নাংশ বের করে আপনি যে মানটা পাবেন এবং প্রদত্ত যেই ভগ্নাংশটা দেয়া থাকবে, এদের গুণফল সবসময় এক হবে। ওকে, তাহলে আমরা এখানে বিপরীত ভগ্নাংশের একটা উদাহরণ নিয়েছিলাম 3/7। এই প্রদত্ত ভগ্নাংশটার যদি আমি বিপরীত ভগ্নাংশ করি, তাহলে আমি পাবো কি 7/3। এবং এই প্রদত্ত ভগ্নাংশের সাথে যদি আমি বিপরীত ভগ্নাংশকে গুণ করি, তাহলে দেখেন কাটাকাটি চলে যাচ্ছে। কাটাকাটি চলে গেলে কি থাকে? সব সময় গুণফল একই আসবে। ঠিক আছে? আচ্ছা, আশা করি আপনারা ক্লিয়ার। সমতুল ভগ্নাংশ,
সমতুল ভগ্নাংশ। মনে করেন a বাই বি ইকুয়াল সি বাই ডি দেওয়া আছে, a বাই বি ইকুয়াল সি বাই ডি দেওয়া আছে। আমরা একটা এক্সাম্পল নিলাম। সমতুল ভগ্নাংশটা কি? সমতুল ভগ্নাংশ হচ্ছে প্রথম ভগ্নাংশের লবের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ হবে, তাহলে আসবে কি এডি। আর প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লব গুণ করার পরে এরা যদি ইকুয়াল হয়, সমান হয়, তাদেরকে আমরা কি বলবো? সমতুল ভগ্নাংশ বলবো। প্রথম ভগ্নাংশের লব এর সাথে দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ হবে এবং প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লব গুণ করার পরে এদের মান যদি কি হয়? সমান হয়, সেক্ষেত্রে তাদেরকে আমরা কি বলবো? সমতুল ভগ্নাংশ বলবো। আচ্ছা, এই জাতীয় একটা কোশ্চেন আমাদের এখানে দেওয়া আছে, আমরা যদি একটু খেয়াল করি। প্রথম প্রশ্নটাই আমাদের সমতুল ভগ্নাংশ দিয়ে বলা ছিল। প্রশ্নে বলা ছিল ভগ্নাংশগুলোর মধ্যে কোন ভগ্নাংশ যুগল সমতুল্য, মানে সমতুল ভগ্নাংশ এখানে কোনটা? তাহলে এখানে প্রথম ভগ্নাংশ হচ্ছে কত? 7/10, আর দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে গিয়ে 3/10। তাহলে 7/10 ইকুয়াল 3/10 লিখলাম। প্রথম ভগ্নাংশের লব কত? 7, দ্বিতীয় ভগ্নাংশের হর 10, তাহলে 7×10 = 70 সমান প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের লব গুণ করলে হয় 30। 70 আর 30 কি সমান? সমান নয়, তাই না? তাহলে এই অপশনটা বাদ। এইখানে খেয়াল করেন, প্রথম ভগ্নাংশের লব 3, দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে গিয়ে 20, তাহলে এদেরকে গুণ করলে পাবো 60। প্রথম ভগ্নাংশের হর 10, দ্বিতীয় ভগ্নাংশের লব হচ্ছে 14, তাহলে পাচ্ছি কত? 140। 60 আর 140 কি সমান? সমান না, তো এটা সমান নয়, তাহলে এটাও বাদ। 3 নম্বর অপশনে দেখি, প্রথম ভগ্নাংশের লব হচ্ছে 7 আর দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে গিয়ে 20, তাহলে 7/10 ইকুয়াল 14/20 যদি আমি বলি, তাহলে 7 আর 20 গুণ হবে 140, 14 আর এই 10 গুণ হবে 140। দুই পাশ কি সমান হয়েছে? তাহলে অ্যান্সার হচ্ছে গিয়ে সি। এই হচ্ছে আমাদের সমতুল ভগ্নাংশ। যারা সি অ্যান্সার করেছেন তাদের অ্যান্সার কারেক্ট আছে। সবাই ক্লিয়ার কিনা দ্রুত কমেন্ট করে জানাবেন। অনলাইনে যারা আছেন ক্লিয়ার কিনা দ্রুত কমেন্ট করে জানাবেন। এই কোশ্চেনটার প্রবলেম আছে। আচ্ছা, কোনটি সবচেয়ে ছোট কোনটি বড় এটা যাওয়ার আগে আমি একটু সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ নিয়ে কথা বলবো। এইখান থেকে কি কি জাতীয় প্রশ্ন হয় এটা আমরা একটু দেখবো। বড় ছোটর প্রশ্ন একটু পরে আসতেছে। হ্যাঁ, খেয়াল করেন, মনে করেন আপনাকে দেওয়া হইলো যে 2.5, হ্যাঁ 2.5, এটাকে দশমিক থেকে সাধারণ ভগ্নাংশে পরিণত করতে বলা হচ্ছে। দশমিক থেকে সাধারণ বা সামান্য ভগ্নাংশ লেখা থাকতে পারে, প্রশ্ন অনেক সময় সামান্য ভগ্নাংশ বলা থাকে। আপনাকে একটা মান দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 2.5। এই ভগ্নাংশটা, এই দশমিক মানটাকে কি বলতেছে? সাধারণ ভগ্নাংশে পরিণত করুন। তাহলে সাধারণ ভগ্নাংশে পরিণত করতে হলে আমরা কি লিখবো? 2.5, দশমিকটাকে উঠিয়ে দিলে আমরা কি পাবো? দশমিকের জন্য নিচে একটা 1 পাই, তাই না? আর দশমিকের পরে 1 ঘর, তাই একটা কি পাবো? 0 পাবো। তাহলে 25/10 কাটাকাটি করলে আমি কি পেয়ে যাবো? 5/2। তাহলে 2.5 এই সংখ্যাটাকে দশমিক থেকে যদি আমি সাধারণ বা সামান্য ভগ্নাংশে পরিণত করি, তাহলে আমার অ্যান্সার হবে কি? 5/2। আবার একইভাবে যদি আমাকে বলা হয় যে 3/4 এই সাধারণ ভগ্নাংশে, এই 3/4 সাধারণ ভগ্নাংশকে দশমিকে যদি আমাকে রূপান্তর করতে বলে, কিসে রূপান্তর করতে বললো? দশমিকে যদি রূপান্তর করতে বলে, তাহলে আমি কি করব? 4 দ্বারা আমি 3কে ভাগ করে দিব। ভাগ করলে আমি পাচ্ছি কি? 10, ভাগ তো যাবে না, দশমিক দিয়ে একটা 0 আনতে পারি। 4 সাথে হচ্ছে 28, থাকতেছে 2, দশমিকের জন্য একটা 0 চলে আসবে, 4 5 20।
তার মানে এই 3/4 এই ভগ্নাংশটাকে মানে এই সাধারণ ভগ্নাংশকে যখন আমি দশমিকে রূপান্তর করব তখন হয়ে যাবে কি 0.75। এই জাতীয় ছোট প্রশ্ন আপনার কাছে থাকতে পারে। একেবারে যে অস্বাভাবিক আসবে না ব্যাপারটা এরকম না, এই জাতীয় প্রশ্নও কিন্তু আসে। কেন আসে এটারও কারণ আছে, কারণ দশমিক থেকে সাধারণ, সাধারণ থেকে দশমিক, এবং একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে গিয়ে পৌনঃপুনিক। পৌনঃপুনিক নিয়েও আমরা একটু আগে পড়াশোনা করে আসছি, তাই না? পৌনঃপুনিক থেকে প্রশ্ন হয় যে আপনাকে একটা পৌনঃপুনিক সংখ্যা দিয়ে দিবে, এটাকে সাধারণ বা সামান্য ভগ্নাংশে পরিণত করে, এই জাতীয় প্রশ্ন হয়। তাহলে আমরা এই সাধারণ থেকে দশমিক আর দশমিক থেকে সাধারণ, এটা ক্লিয়ার কিনা একটু দ্রুত কমেন্ট করে জানাবো, তাহলে আমি পৌনঃপুনিক নিয়ে একটু আলোচনা করব, তারপরে আমরা ভগ্নাংশের ছোট বড় এই পার্টটুকুতে চলে যাবে। একটু দ্রুত কমেন্ট করেন যে আপনারা দশমিক থেকে সাধারণ এবং সাধারণ থেকে দশমিক এটা ক্লিয়ার কিনা। অনলাইনে যারা আছেন দ্রুত কমেন্ট করবেন। ওকে, ক্লিয়ার। তাহলে আমরা এবার একটু পৌনঃপুনিকে চলে যাই। মনে করেন একটা প্রশ্ন দেওয়া হইল 0.47, এটার উপরে পৌনঃপুনিক চিহ্ন দেওয়া, এই সংখ্যাটাকে সাধারণ বা সামান্য ভগ্নাংশে পরিণত করো, প্রকাশ করুন। সাধারণ বা সামান্য ভগ্নাংশে রূপান্তর করতে বলছে। ভালোভাবে খেয়াল করেন, এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিসিএস এই প্রশ্ন কিন্তু আসছে। 0.47 বিসিএস আসছে, তার মানে বুঝতে হবে এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা আপনাদেরও আসতে পারে। হ্যাঁ, এই যে আমরা একটু আগে শিখে আসলাম যে 2.5, এই যে একটু আগে একটা মান নিছিলাম, আপনাদের একটু আগে এক্সাম্পল দিছি যে 2.5, এই দশমিকটাকে সাধারণ ভগ্নাংশে পরিণত করেন। আমাকে একটু, আপনারা অনলাইনে যারা আছেন তারা কমেন্ট করবেন, অনলাইনে যারা আছেন তারা কিন্তু কমেন্ট করবেন। বলেন তো এই 2.5টা কি ধরনের দশমিক, একটু বলেন তো 2.5টা কি ধরনের দশমিক, এটা একটু বলেন। আমরা দশমিক জেনে আসছি যে দশমিকটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে গিয়ে সসীম, আরেকটা জেনে আসছি হচ্ছে গিয়ে অসীম আবৃত। আমরা দশমিক কিন্তু দুই ভাগে ভাগ করা যায়, একটু আগে আমি এই চার্ট আপনাদের লিখে দিছি, সেটা হচ্ছে গিয়ে একটা সসীম আর একটা অসীম আবৃত। সসীম বলছিলাম কোনগুলো, যদি দশমিকের পরের ঘর গণনা করা যায় তাহলে সেটা সসীম। তাহলে 2.5 এটা কি সসীম নাকি অসীম আবৃত? আচ্ছা, অনেকেই কিন্তু কমেন্ট করতেছেন সসীম, দেখতে পাইতেছি এখানে সসীম, ভেরি গুড। 2.5 কিন্তু এটা একটা সসীম, তাই না? দশমিকের যে দুইটা ভাগ, একটা সসীম আর একটা অসীম আবৃত, তাহলে এই 2.5টা কিন্তু সসীম, কারণ এটা দশমিকের পরের ঘর আমরা গণনা করতে পারি। আর এখন আসেন হচ্ছে সসীম যারা অ্যান্সার করছেন তাদের অ্যান্সার কারেক্ট আছে। আর এই যে এখন আসেন 0.47 লিখছি, তার উপরে পৌনঃপুনিক দিছি, এইটা কেমন বলেন তো? এটা কেমন দশমিক? এটা কেমন দশমিক একটু বলেন তো, দ্রুত কমেন্ট করেন, এটা কেমন দশমিক? এটা কেমন দশমিক বলেন, খেয়াল করেন, এইখানে একটা পৌনঃপুনিক চিহ্ন দেওয়া আছে, তাই না? এর মানে কি দাঁড়াচ্ছে? পৌনঃপুনিক চিহ্ন দেওয়া তার মানে কি 0.4, এরপরে এই 7 বারবার বারবার করে আসছে, তাই না? তাহলে এইটা একটা অসীম সংখ্যা, যেই সংখ্যাটায় দশমিকের পরের ঘর কি অবস্থায় আছে? অভিন্ন অবস্থায় আছে। তাই এই জাতীয় সংখ্যাগুলিকে আমরা বলি হচ্ছে অসীম আবৃত, নট অনাবৃত। এগুলোকে বলবো আমরা অসীম আবৃত। কেন আবৃত? কারণ একে সীমাবদ্ধ অবস্থায় রাখতে পারি। অনাবৃত মানে কি? যাকে আমি সীমাবদ্ধ বা আবদ্ধ অবস্থায় রাখতে পারবো না, এটাকে আমি রাখতে পারছি। সসীম আবৃত না অসীম আবৃত বলবো আমরা, সসীম আবৃত না অসীম আবৃত বলবো। তাহলে অসীম আবৃত সংখ্যাগুলিকেই আমরা কি বলছি? পৌনঃপুনিক বলা যায়। কি বলা যায়? অসীম আবৃত সংখ্যাগুলোকেই বেসিক্যালি কি বলা হয়?
পৌনঃপুনিক বলা হয়। পৌনঃপুনিকটা কি অ্যাকচুয়ালি? পৌনঃপুনিকটা হচ্ছে গিয়ে দশমিকের পরের ঘরগুলোর যদি পুনরাবৃত্তি ঘটতে থাকে, দশমিকের পরের ঘরগুলো যদি পুনরাবৃত্তি ঘটতে থাকে তাহলে আমরা তাদেরকে একটা আবৃত অবস্থায় নিয়ে আসি, ওইটাকেই আমরা পৌনঃপুনিক সংখ্যা বলি, তাই তো? যেমন মনে করেন যে ওই এক্সাম্পল দিছিলাম যেটা 33.33 করে চলতেছে, তাহলে এইটা কি অসীম আকারে চলতেছে না এবং অভিন্ন আকারে আসে না? তো দশমিকের পরের ঘরগুলোর পুনরাবৃত্তি ঘটতেছে না, এদেরকে আমরা আবদ্ধ অবস্থায় বা আবৃত অবস্থায় নিয়ে আসলাম একটা চিহ্নের মাধ্যমে, এটাই পৌনঃপুনিক। ঠিক আছে? তো এখন প্রশ্ন আসবে এরকম, পৌনঃপুনিক থেকে কেমন প্রশ্ন হয়? প্রশ্ন হয় এরকম যে আপনাকে একটা মান দিবে, এই মানটা দিয়ে বলবে যে একে আপনি কিসে প্রকাশ করুন, একে আপনি সাধারণ বা সামান্য ভগ্নাংশে রূপান্তর করুন। তো এবার আমরা শিখব যে পৌনঃপুনিক ভগ্নাংশকে সাধারণ কিভাবে প্রকাশ করা যায়। নরমালি 1.5 এটা কেমন? সসীম। এটা কেমন? সসীম দশমিক। এটাকে যদি সাধারণে নিয়ে আসি তাহলে কি করি আমরা? 1.5 আছে, দশমিক উঠাই দেই, দশমিকের জন্য নিচে একটা 1 বসাই, এরপরে 1 ঘর আছে তাহলে একটা 0 বসাই, কাটাকাটি করি, তাহলে 3 কি লিখি? 2 লিখি। এই তো হয় নাকি? কিন্তু পৌনঃপুনিকের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। পৌনঃপুনিকের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। খেয়াল করেন, যখন আপনি পৌনঃপুনিকের কোনো সংখ্যাকে সাধারণ বা সামান্য ভগ্নাংশে রূপান্তর করবেন তখন কি করতে হয় খুব ভালোভাবে খেয়াল করেন, আমি একবারই বলবো, ভালোভাবে বোর্ডে খেয়াল করেন। হরের ক্ষেত্রে আপনি যেই কাজটা করবেন, আমি প্রথমে হর নিয়ে একটু আলোচনা করব। পৌনঃপুনিক সংখ্যাটাকে আমরা সাধারণ বা সামান্য ভগ্নাংশে রূপান্তর করতেছি। এই রূপান্তরের ক্ষেত্রে হর কিরকম হয় সেটা আগে খেয়াল করেন। মনে রাখবেন, পৌনঃপুনিক যে সংখ্যাগুলো থাকবে এই সংখ্যাগুলোতে হরের ক্ষেত্রে যে কাজটা করতে হয়, দশমিকের পরে যতগুলো ঘরের উপর পৌনঃপুনিক চিহ্ন থাকে, আবারও বলতেছি, দশমিকের পরে যতগুলো ঘরের উপরে পৌনঃপুনিক চিহ্ন থাকবে ততগুলো নয় নিতে হয়। ততগুলো কি নিতে হয়? নয় নিতে হয়। আমি কিন্তু দশমিকের আগের কথা একবারও উচ্চারণ করি নাই, আমি উচ্চারণ করছি কি দশমিকের পরে। দশমিকের পরে এই যে একটা দশমিক দেওয়া আছে, দশমিকের পরে খেয়াল করেন কয়টা ঘরের উপরে পৌনঃপুনিক? একটা ঘরের উপরে পৌনঃপুনিক আছে, তাই আমি একটা 9 নিব। আর দশমিকের পরে পৌনঃপুনিক বাদে যে কয়টা ঘর থাকবে ততগুলো 0 নিতে হয়। দশমিকের পরে পৌনঃপুনিক যুক্ত যতগুলো ঘর থাকবে ততগুলো 9, পৌনঃপুনিক বাদে যতগুলো ঘর থাকবে ততগুলো 0। তাহলে পৌনঃপুনিক সহ ছিল একটা, তাই একটা 9, পৌনঃপুনিক বাদে আছে একটা, তাই একটা 0। এটা হচ্ছে হরের ক্ষেত্রে। এবার আমরা আসি তাহলে লবের ক্ষেত্রে কি হবে। লবের ক্ষেত্রে যেটা হবে, তাহলে এখানে প্রদত্ত সংখ্যাটা দাঁড়াচ্ছে 47, যেহেতু আমি পৌনঃপুনিক তুলে দিচ্ছি, তাহলে এখানে প্রদত্ত সংখ্যা দাঁড়াচ্ছে হচ্ছে কত? 47। তার থেকে পৌনঃপুনিক বাদে যতগুলো ঘর থাকবে, পৌনঃপুনিক বাদে কয়টা ঘর আছে বলেন তো? 0, 4। কয়টা ঘর আছে? 0 আছে, 4 আছে। এই শূন্যকে কাউন্ট করা আর না করা সমান কথা, তাই না? তাই আমি এখান থেকে 4 বিয়োগ করে দিব, তাহলে আমার এখানে আসবে কত? 43 ডিভাইডেড বাই কি? 90। তাহলে 0.47, একে যদি আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি বা রূপান্তর করি সেক্ষেত্রে আমার উত্তর কিন্তু চলে আসবে 43/90। যে আবার এই জিনিসটা না জানবে সে কি করবে? পরীক্ষায় যখন দেখবে 0.47 এই 7-এর উপরে পৌনঃপুনিক দেওয়া আছে, সে তো যেই জিনিস, সে যদি এই জিনিস নাই জানে তাহলে তো সে মনে করবে মনে হয় এটা একটা সসীম দশমিক দেওয়া আছে, এটা সে কি করবে? 47/100 লিখবে। 47/100 যদি উত্তরে থাকে সে এটা ভরাটো করে দিয়ে আসবে নাকি? কিন্তু এর উপরে যে একটা পৌনঃপুনিক ছিল সে তো মনে করছে এটা মনে প্রিন্টিং মিস্টেকে একটা ফোঁটা পড়ছে, কিন্তু অ্যাকচুয়ালি কি তাই ছিল? এখানে প্রশ্নটাই ভিন্ন ছিল যে এটা একটা পৌনঃপুনিক সংখ্যা, একে যদি সাধারণ ভগ্নাংশে নিতে চাই তাহলে কি আসবে? তাহলে কিন্তু অ্যান্সার এইটা না, অ্যান্সার কি? 43/90। আমরা আরো একটা এক্সাম্পল নিব, ভালোভাবে খেয়াল করেন, ভালোভাবে খেয়াল করেন। আরেকটা এক্সাম্পল নিচ্ছি, এরপরে কিন্তু আমরা ওই ভগ্নাংশের ছোট বড় এই প্রশ্নে চলে যাব। একটু ভালোভাবে খেয়াল করতে হবে। পৌনঃপুনিক নিয়ে আমরা কথা বলতেছিলাম, পৌনঃপুনিক নিয়ে কথা বলতেছিলাম আমরা। আরেকটা এক্সাম্পল নেই, 0.
5 3, 3-এর উপরে ধরেন পৌনঃপুনিক দিলাম, এইটা একটা। এরপরে নিলাম মনে করেন 1.47, এইটা একটা। এরপরে নিলাম মনে করেন 3.5713, এইটা একটা। আমি এখানে পৌনঃপুনিক সংখ্যা নিছি 3 রকমের। আমি এখানে পৌনঃপুনিক সংখ্যা নিছি 3 রকমের, এবং আপনাকে সাধারণ বা সামান্য ভগ্নাংশে পরিণত করতে বলা হচ্ছে। সাধারণ বা সামান্য ভগ্নাংশে পরিণত করতে বলা হচ্ছে। আমরা শিখব, ভালোভাবে খেয়াল করেন, যারা এখনো ক্লিয়ার না তারা ভালোভাবে খেয়াল করেন। পৌনঃপুনিক সংখ্যাগুলোকে সাধারণ ভগ্নাংশে বা সামান্য ভগ্নাংশে রূপান্তর করতে গেলে যা করতে হয়, হরের ক্ষেত্রে যেটা করতে হয়, আমি আরেকবার বলে দিচ্ছি খেয়াল করেন, হরের ক্ষেত্রে যে কাজটা করতে হয়, দশমিকের পরের কথা বলতেছি। হরের ক্ষেত্রে এটা নিচেরটা হচ্ছে হর। দশমিকের পরে যতগুলো ঘর পৌনঃপুনিক যুক্ত বা পৌনঃপুনিক দেওয়া আছে ততগুলো কি নিতে হবে? 9। দশমিকের পরের ঘরে যতগুলো পৌনঃপুনিক দেয়া থাকবে ততগুলো 9। পৌনঃপুনিক দেয়া আছে কয়টা ঘরের উপরে? একটা, তাই একটা 9 নিছে। আর পৌনঃপুনিক বাদে আছে একটা, তাই একটা কি নিব? 0। আর উপরে কি করব? প্রদত্ত সংখ্যা তাহলে দাঁড়াচ্ছে 53, তার থেকে পৌনঃপুনিক বাদে ছিল কে কে? 0 আর 5। তো 0 লিখা আর না লিখা এক কথা, তাই 5 বিয়োগ করব, আমি পেয়ে যাব কত? 48/90। ঠিক আছে, 48/90 যারা অ্যান্সার করেছেন তাদের অ্যান্সার কারেক্ট। এবার আসেন দ্বিতীয় প্রশ্নটায় আসি। তাহলে এই প্রশ্নটাই যদি আমি সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে চাই তাহলে কি করতে হবে? দশমিকের পরের দিকে ফোকাস করি। দশমিকের পরে পৌনঃপুনিক যুক্ত আছে কয়টা? তাহলে 2টা কি বসবে? 9। আর পৌনঃপুনিক বাদে দশমিকের পরে কোনো ডিজিট আছে, কোনো ঘর আছে, তাহলে কোনো 0 বসবে না। এবার প্রদত্ত সংখ্যা তাহলে দাঁড়াচ্ছে কত? 147। এই 147-এর মধ্যে পৌনঃপুনিক বাদে ডিজিট আছে কে? 1, তাহলে 1 বিয়োগ হয়ে যাবে। তাহলে এখান থেকে 146 ডিভাইডেড বাই পেয়ে যাব 99। তাহলে দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে গিয়ে, আচ্ছা এইটা ভাগ করা যায়, হ্যাঁ ভাগ করা যায়, 8/15 আসতেছে, ভাগ করা যায়, সমস্যা নেই, ভাগ করেন। আচ্ছা, এটা তৃতীয়টায় আমরা আসি। তৃতীয়টায় যেটা বলা হচ্ছে, এটাকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে নিয়ে আসি, দেখেন পৌনঃপুনিক বাদে আছে কয়টা বলেন তো? এই জায়গায় অনেকে কনফিউশন তৈরি হবে বা অনেকে বুঝবে না। শুনেন, দশমিকের পরে যদি 2-এর অধিক ঘরে, দশমিকের পরে যদি 2-এর অধিক ঘর রিপিট হয়, দেখেন 3.5713, 713, 713, এই সংখ্যাটাকে যদি আমি একটু ডিটেলস লিখি তাহলে সংখ্যাটা এমন দাঁড়াবে 3.5, এরপরে 3টা করে ঘর রিপিট হচ্ছে। তাহলে যেহেতু 3টা করে ঘর রিপিট হচ্ছে, তার মানে 2-এর অধিক ঘর রিপিট হইতেছে। তখন যেটা করতে হয়, প্রথম আর শেষ ঘরটার উপরে পৌনঃপুনিক দিলেই বোঝা যায় যে এই 3টার উপরেই আছে। তখন 3টার উপরেই পৌনঃপুনিক দেওয়ার প্রয়োজন নাই, প্রথমটা আর শেষেরটার উপরে পৌনঃপুনিক দিলেই বুঝবো 3টার উপরে আছে। তাই আমরা এখানে 7-এর উপরে এবং 3-এর উপরে পৌনঃপুনিক দিছি, তার মানে এই 3টা ঘর রিপিট হচ্ছে। অনেকে আবার মনে করে তাহলে মনে হয় 7 আর 3 মনে হয় রিপিট হয়েছে, মাঝখানেরটা হয় নাই। এরকম হয় না অ্যাকচুয়ালি। সংখ্যা কি হবে? এই প্রথমটা আর শেষেরটার উপরে পৌনঃপুনিক যেহেতু দেওয়া, তাহলে আপনি বুঝে নেবেন এই 3টা ঘরই বারবার রিপিট হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমি যদি এটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি, তাহলে আমি খেয়াল করব দশমিকের পরে পুনরাবৃত্তি ঘটতেছে বা পৌনঃপুনিক যুক্ত আছে এরকম ডিজিট হচ্ছে কয়টা? 1টা, 2টা, 3টা, তাহলে 9 লিখবো 3টা। আর দশমিকের পরে পৌনঃপুনিক বাদে আছে 1 ঘর, তাই 0 হচ্ছে 1টা। এবার আসি, প্রদত্ত সংখ্যা হচ্ছে 35713, এটা হচ্ছে আমার মূল সংখ্যা। এর থেকে পৌনঃপুনিক বাদে যারা আছে, পৌনঃপুনিক বাদে আছে 3 আর 5, তার মানে 3 আর 5 মিলে হয় 35, 35 বাদ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি পাবো
9990 5 আছে, তাহলে 13 হবে। 8 হলে হাতে থাকে 1, 3 আর 1 4, 4 আছে 11 হবে হচ্ছে গিয়ে 7 হলে হাতে থাকে 1, তাহলে এখানে 6, তাহলে 35,678। 35,678 ডিভাইডেড বাই 9,990 যারা অ্যান্সার করেছেন তাদের অ্যান্সার কারেক্ট আছে। এখন আপনারা কমেন্ট করেন যে আপনারা পৌনঃপুনিক সম্পর্কে ক্লিয়ার কিনা। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা আসতে পারে। আপনারা ক্লিয়ার কিনা দ্রুত কমেন্ট করে জানান। যথেষ্ট ভেঙে বলে দিছি, এবং এইটা আপনারা বাসায় নিজের থেকে এরকম 20টা সংখ্যা বানাবেন। কয়টা? 20টা সংখ্যা বানায় নিজের থেকে এটা কি করবেন, বাসায় বসে বসে সলভ করবেন। ওকে, এটা আপনাদের কাজ দিলাম আমি, এই জাতীয় প্রশ্ন। এবার আসেন আমরা যেটা পড়তে চাচ্ছিলাম যে ভগ্নাংশের ছোট বা বড়। আচ্ছা, এইখানে ডি নাম্বার অপশনটা আসে নাই, এই প্রশ্নটা থেকে স্টার্ট করি। হ্যাঁ, ভগ্নাংশ থেকে প্রথমেই যে প্রশ্নগুলো হয় সেটা তো আমরা দেখিয়ে আসলাম যে দশমিক থেকে সাধারণ, সাধারণ থেকে দশমিক, তারপরে হচ্ছে পৌনঃপুনিক থেকে সাধারণ বা সামান্য ভগ্নাংশ। এরপরের টাইপ হচ্ছে গিয়ে যে ভগ্নাংশের মধ্যে কে ছোট কে বড়, এই জাতীয় প্রশ্ন হয়, বা কোনটি বৃহত্তম বা কোনটি ক্ষুদ্রতম। এখানে একটু যদি খেয়াল করেন, আমরা যে প্রশ্নটা এখন নিচ্ছি যে এখানে 4টা ভগ্নাংশ বলা আছে। এই 4টা ভগ্নাংশের মধ্যে সব থেকে বড় ভগ্নাংশ জানতে চাওয়া হয়েছে, সব থেকে বড় ভগ্নাংশ জানতে চাওয়া হয়েছে। আমরা যে কাজটা করতে পারি, এই 4টাকেই ভাগ করে দেখতে পারি। 4টাকে ভাগ করে যেইটার মান বড় আসবে সেটা অ্যান্সার দিব। তবে এইটা আমাদের জন্য একটু জটিল প্রসেস হয়ে যায়, এটা একটু জটিল প্রসেস হয়ে যায়, ভাগ করতে আমাদের বেশ সময় ব্যয় করতে হয়। এর জন্য আমরা যেটা করব, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে অপশন ট্রাই করব। কি ট্রাই করব? অপশন। খেয়াল করেন ক নাম্বার অপশনে আছে, অপশন ট্রাইটা কিভাবে করতে হয় সেটা খেয়াল করেন। আমরা একবারই বলবো, কিন্তু ভালোভাবে বোর্ডে ফোকাস করতে হবে। হ্যাঁ, তাহলে কি বলা আছে ক নম্বর অপশনে 5/12, খ নম্বর অপশনে বলা আছে 6/13। আমরা ভগ্নাংশের ছোট বা বড় নির্ণয় বা বৃহত্তম বা ক্ষুদ্রতম নির্ণয়ের জন্য আমরা অপশন টেস্ট করব, ভাগ করব না, ভাগ করতে আমাদের সময় চলে যাবে অনেক। তো আমরা কি করব? অপশন ট্রাই করব। অপশন ট্রাই কিভাবে করতে হয় সেটা শিখি। আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে দুটো অপশন নিব আমরা। কি কি নিলাম? ক নম্বরে ছিল 5/12, 6 নম্বরে ছিল 6/13। এদেরকে কি করতে হবে? এই দুটো অপশন নিয়ে আপনি আড়াআড়ি গুণ করবেন। এদেরকে নিয়ে আপনি কি করবেন? আড়াআড়ি গুণ করবেন। আড়াআড়ি গুণ করলে আপনি পাবেন 5×13 কত? 65, 6×12 কত হয়? 72। এখন প্রশ্ন হচ্ছে যে আমি কি 65 আগে আর 72 পরে সবসময় এরকমই লিখতে হবে, মানে ছোট সংখ্যা আগে বড় সংখ্যা পরে এমনই লিখতে হবে? ব্যাপারটা এরকম না। আপনি চাইলে 72 আগে 65 পরে লিখতে পারেন, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, এটা নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নাই। আপনার কাজ হচ্ছে প্রথমে অপশন নেওয়া দুটো অপশন নিয়ে তাদেরকে আড়াআড়ি গুণ করেন, আড়াআড়ি গুণ করে সেই মানগুলো আগে লেখেন। আচ্ছা, লিখলাম, একটা হচ্ছে 65 আর একটা হচ্ছে গিয়ে 72। এবার আপনি দেখেন প্রশ্নে কার ভ্যালু সম্পর্কে জানতে চাইছে। আমি দেখতে পাচ্ছি প্রশ্নে বড় ভগ্নাংশ বলছে। যেহেতু বড় ভগ্নাংশ বলছে, তাহলে আপনি এই গুণফল দুটোর মধ্যে বড়কে তাকে আপনি চুজ করবেন। আবারও বলতেছি, খেয়াল করেন, এই আড়াআড়ি গুণের পরে আপনি একটু খেয়াল করেন যে আপনার কাছে প্রশ্নে বড় ভগ্নাংশ বলছে নাকি ছোট ভগ্নাংশ বলছে। যেহেতু বড় ভগ্নাংশ বলছে, তাহলে এই যে আড়াআড়ি করে যে গুণ করে যে গুণফলগুলো পেলেন, এদের মধ্যে বড়কে তাকে আগে চুজ করেন। বড়কে এখানে 72। এবার দেখেন এই 72 এই দুটো ভগ্নাংশের কোন লবের সাথে, ভালোভাবে খেয়াল করেন, এই 72 যে গুণফল, এই গুণফলটা এই দুটো ভগ্নাংশের কোন লবের সাথে গুণ করে আসছে তাকে আগে খুঁজে বের করেন। এই 6 নামক লবের সাথে গুণ করার কারণে 72 আসছে। 6-এর সাথে এই 12 গুণ করছি, দেখি 72 আসছে। তার মানে 6 নামক লবের সাথে গুণ করার কারণেই 72 আসছে। অতএব ক আর খ অপশনের মধ্যে 6/13 এই ভগ্নাংশটা বড়। ওকে রেখে দিব। ক নাম্বার অপশন বাতিল, কারণ আমার কাছে প্রশ্নে বড় ভগ্নাংশ চাইছে। আমি এই দুটো অপশনের মধ্যে বড় পাইছি কাকে? 6/13 কে। এবার একে আমি কম্পেয়ার করব গ নাম্বার অপশনের সাথে। তাহলে গ নাম্বার অপশনে ছিল 11/24। এবার আড়াআড়ি গুণ করি, তাহলে এখানে পাবো হচ্ছে 130 আর 13 হচ্ছে 143, আর এখানে হচ্ছে গিয়ে 144 গুণ করলে পাবো। এখন যেহেতু বলতেছে বড় ভগ্নাংশ, গুণফলের মধ্যে বড়কে
গুণফলের মধ্যে বড় হচ্ছে 144। এই 144 কোন লবের সাথে গুণ করে আসছে? 6 নামক লবের সাথে গুণ করে আসছে। তাহলে 6/13 ভগ্নাংশটি এখনো বড় রয়ে গেছে, গ ছোট বের হয়েছে, তাই গকে আমরা বাতিল করে দিলাম। এবার আমরা কম্পেয়ার করব কার সাথে? ঘ নামক অপশনের সাথে। এখানে যদি আমি কম্পেয়ার করি তাহলে আড়াআড়ি গুণ করলে 3 13 39, 6 8 48। কে বড়? 48 বড়। কেন বড়টাকেই কেন নিচ্ছি? কারণ আমার প্রশ্নে বড় ভগ্নাংশ সম্পর্কে মান জানতে চাওয়া হয়েছে, তাই আমি বড়টাকে নিচ্ছি। তো বড়কে এখানে 48 বড়। এই 48 যে গুণফল, এই গুণফলটা কোন লবের সাথে গুণ করে আসছে? 6 নামক লবের সাথে গুণ করে আসছে। তাই আমার প্রশ্নের উত্তর হচ্ছে গিয়ে 6/13, এই ভগ্নাংশটাই বড়। ঘ নম্বর অপশন বাদ দিয়ে দিব। তাহলে আমাদের কাজ হচ্ছে কি? আড়াআড়ি গুণ করা। আমরা ভাগ না করে কি করব? অপশন ট্রাই করব। অপশন ট্রাই কিভাবে করব? দুটো অপশন নিব, দুটো অপশনের মধ্যে আড়াআড়ি গুণ করব, গুণফল বের করব। এরপর আমি দেখব যে বড় জানতে চাওয়া হয়েছে নাকি ছোট। বড় যেহেতু জানতে চাইছে, তাহলে গুণফলগুলোর মধ্যে বড় হচ্ছে 72। 72 কোন লবের সাথে গুণ করে আসছে? 6 নামক লবের সাথে গুণ করে আসছে। তার মানে 6/13, এই ভগ্নাংশটা বড়, তাই ক নম্বর অপশন বাতিল করে দিচ্ছি। 6/13টাকে রেখে দিলাম, তার সাথে আমি গ নম্বর অপশনে দেওয়া আছে 11/14, এদেরকে কি করলাম? আড়াআড়ি গুণ করলাম। তা আড়াআড়ি গুণ করার পর আমি কি পেলাম? আড়াআড়ি গুণ করে পেলাম এখানে 143, এখানে পেলাম হচ্ছে গিয়ে 144। তাহলে এখানে বড় ভগ্নাংশ, তাহলে 144 বড়। কার সাথে গুণ করে আসছে? 6 নামক লবের সাথে, তাই 6কে রেখে দিলাম। 6/13 আমার বড় ভগ্নাংশ, ওকে রেখে দিলাম। গ নম্বর অপশন বাতিল করলাম। ঘ নম্বর অপশনে ছিল 3/8। প্রথম কাজ আড়াআড়ি গুণ করা। 6 8 48, 3 13 39, এই দুটোর মধ্যে বড়কে 48 বড়। তাহলে 48 কার সাথে গুণ করে আসছে? 6 নামক লবের সাথে। তার মানে 6/13 ভগ্নাংশটাই সবচেয়ে বড়। যদি এখানে বড় ভগ্নাংশ না বলে ছোট ভগ্নাংশ বলতো, তাহলে আমি এখান থেকে কাকে কাউন্ট করতাম বলেন তো? 65 আর 72 থেকে আমি 65কে কাউন্ট করতাম যদি ছোট বলতো। আপনারা অনলাইনে যারা আছেন ক্লিয়ার কিনা দ্রুত কমেন্ট করে জানান। যারা অনলাইনে আছেন দ্রুত কমেন্ট করে জানান ক্লিয়ার কিনা। ওকে, ক্লিয়ার। আসেন একটা বড় ভগ্নাংশ দিয়ে দেখলাম, আরেকটা আসেন ছোট ভগ্নাংশ পাই কিনা দেখি, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। এটা বড় ভগ্নাংশ, এটা আপনারা নিজেরা করবেন, ঠিক আছে? ছোট ভগ্নাংশ দিয়ে কোনো মান আছে? এই যে এখানে আছে, দেখেন। ছোট দিয়ে একটা করি, আসেন। অনেকের প্রশ্ন থাকবে বড় দিয়ে করালেন, ছোট ভগ্নাংশ তো দেখাইলেন না, হ্যাঁ? আচ্ছা, একটু তুলে দেওয়ার সুযোগ দিতে বলছিলেন। আচ্ছা, তুলতে পারছিলেন কিনা আমি জানি না। আচ্ছা, এইটা তুলে নিয়েন, হ্যাঁ? আপনার কমেন্টটা পরে চোখে আসছে। এইটা থেকে তুলে নিয়েন, হ্যাঁ? আসেন, তাহলে আমরা আমাদের কাজ কি? এই ধরনের প্রশ্ন আসলে অপশন কম্পেয়ার করা। চলেন অপশন কম্পেয়ার করি। কি কি পাচ্ছি এখানে? 5/6 ক নম্বর অপশনে, আর খ নম্বর অপশনে পাচ্ছি 12/15, হ্যাঁ? আসেন, এছাড়া ক্লাস তো রেকর্ড থাকে, আপনি চাইলে পরবর্তীতে রেকর্ড দেখেও তুলতে পারবেন, ঠিক আছে? কাজ হচ্ছে আড়াআড়ি গুণ করা। 5 15 75, 6 12 কত হয়? 72। কি বলতেছে? ক্ষুদ্রতম। 75 আর 72-এর মধ্যে ক্ষুদ্রতম কে? 72। 72 কোন লবের সাথে গুণ করে আসছে? 12 নামক। তার মানে 12/15, এই ভগ্নাংশটা ছোট, এই ভগ্নাংশটা বড়, তাহলে ওকে বাদ দিয়ে দিব। এবার আমি কম্পেয়ারে চলে যাব কার কাছে? গ নাম্বার অপশনের সাথে, 11/14। আড়াআড়ি গুণ করি। 15 আর 11 গুণ করলে পাবো 165, আর এখানে পাবো হচ্ছে গিয়ে আমরা 168, 140, আর হচ্ছে গিয়ে 4 14 দুগুণ 28, 168, হ্যাঁ। ক্ষুদ্রতম বলছে, তাহলে এখানে 165 আর 168-এর মধ্যে ক্ষুদ্রতম কে? 165। 165 কার সাথে গুণ করে আসছে? 11 নামক লবের সাথে। খেয়াল করেন, কর খ আমি যখন কম্পেয়ার করছি, এর থেকে আমি কাকে পাইছিলাম? 12/15। এখন এই 12/15কে আমি রেখে দিছিলাম যেহেতু ও ক্ষুদ্রতম, আর ক নাম্বার অপশনটা বড় ছিল, তাই ওকে বাতিল করে দিছিলাম। এবার যখন ক্ষয়ের সাথে আমি গকে কম্পেয়ার করছি, তখন আমি দেখতে পাচ্ছি যে ক্ষয়ের থেকেও ছোট ভগ্নাংশ একটা আছে, সেটাকে গ, 11/14। তাহলে আমি গকে এখন বাদ দিয়ে দিলাম, কারণ তার থেকেও ছোট পাইছি। তার থেকে যেহেতু ছোট পাইছি, তাই তাকে রাখবো।
এবার এই গয়ের যে অপশনটা ছিল তার সাথে ঘ নাম্বার অপশনটাকে কম্পেয়ার করব। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব হচ্ছে গিয়ে 170, 4 সাথে 28-এর 8, হাতে থাকে হচ্ছে গিয়ে 2, তাহলে হচ্ছে গিয়ে 68, 8 3 2, তাহলে 238 আর যদি গুণ করি, আর এখানে পাচ্ছে হচ্ছে গিয়ে 210, 231, 10 31, হ্যাঁ কে ছোট? 231 ছোট। 231 কার সাথে গুণ করে আসছে? 11 নামক লবের সাথে গুণ করে আসছে। তার মানে আমার এখানে 3 নম্বর অপশন যেটা ছিল, গ নম্বর অপশন 11/14, এই ভগ্নাংশটাই ছোট। সি আর ডি এর সাথে যখন কম্পেয়ার করেছি তখন সি কে ছোট পাইছি, তাহলে আমি উত্তর দিব সি। ওকে, অনেকে সি অ্যান্সার করেছেন অলরেডি, যারা সি অ্যান্সার করেছেন তাদের অ্যান্সার কারেক্ট আছে। অনলাইন দ্রুত কমেন্ট করেন ক্লিয়ার কিনা। অনলাইন যারা আছেন দ্রুত কমেন্ট করেন ক্লিয়ার কিনা, যারা সি অ্যান্সার করেছেন তাদের অ্যান্সার কারেক্ট আছে। ওকে ক্লিয়ার। তাহলে এই জাতীয় যে প্রশ্নগুলো এখানে আছে এই প্রশ্নগুলো আপনারা সলিউশন করবেন। এই যে দেখেন এখানেও আর একটা প্রশ্ন আছে, কোনটি সবচেয়ে বড়, অপশন কম্পেয়ার করবেন। একই জাতীয় প্রশ্নগুলো তাহলে আপনারা সলভ করবেন। হ্যাঁ, এখানে আছে কোন অঙ্কটি বা কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম হবে। ওকে, এগুলো আপনারা নিজেরা ট্রাই করবেন। পরবর্তী কি প্রশ্ন আছে? এই যে ছোট ভগ্নাংশ বলছে। ওকে, আমি একটু এখানে পজ দিয়ে যাচ্ছি, যারা আপনারা নিজের থেকে পরবর্তীতে রেকর্ড দেখে আপনারা নিজেরা করতে পারেন। ওকে, আচ্ছা, ক্ষুদ্রতম জানতে চাওয়া হয়েছে, করে নিবেন। পারবেন না? অনলাইন বলেন তো একটু, পারবেন কিনা? অনলাইন যারা আছেন একটু বলেন তো। আচ্ছা, একই কোশ্চেন। এবং এই যে এখন যে প্রশ্ন সলভ করতেছেন এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো কিন্তু কি গুরুত্বপূর্ণ। ভাই মজা তো করতে মন চায়, কিন্তু প্রশ্নের যে পরিমাণ তাতে মনে করেন যে মজা করার সুযোগ নাই। সময় যে আমি একটু অন্যদিকে ডাইভার্ট করব সেটার সুযোগ পাই না। আচ্ছা, আমাদের আসলে টপিক দুইটা তো, তাই আপনাদেরকে ওইগুলো বাড়ির কাজ দিলাম, বা একই জাতীয় প্রশ্নগুলো একটু বাড়িতে করবেন। হ্যাঁ, আচ্ছা আমরা এই প্রশ্নটা একটু দেখি কি বলতেছে। 5 ফুট দীর্ঘ একটি তারকে এমন ভাবে দুভাগে ভাগ করা হলো যেন একটি অংশ অন্য অংশের কত হয়? 2/3 হয়। ছোট অংশটি কত ইঞ্চি লম্বা? তাহলে খেয়াল করেন, আমরা একটি অংশ যদি আমি বলি, এখানে একটি অংশ যদি আমি বলি এক্স, হ্যাঁ, তাহলে অন্য অংশটি কি হবে? এক্স এর কি হবে? 2/3, তার মানে 2x/3 বলা যায়, তাই না? আচ্ছা, উত্তরগুলি কিসে দেওয়া আছে? ইঞ্চিতে দেওয়া আছে। তাহলে এখানে কি 5 ফুট রাখতে পারবো? হ্যাঁ, আমরা এক কাজ করি তাহলে, x + 2x/3 সমান সমান 5 ফুটকে যদি আমি ইঞ্চিতে প্রকাশ করি তাহলে আমি পাবো কি? 60 ইঞ্চি, তাই না? একটু খেয়াল করেন, এখানে 5 ফুট ছিল তো, আর উত্তর যেহেতু ইঞ্চিতে আছে আমি আগেই ইঞ্চিতে কনভার্ট করে নিলাম। হ্যাঁ, তাহলে এখান থেকে পাবো 5 ফুট না লিখে 5 ফুট, এক 12 ফুটে 12 ইঞ্চিতে 1 ফুট, তাই না? তাহলে 5 ফুটকে ইঞ্চিতে কনভার্ট করলে 5-এর সাথে 12 গুণ করব, 5-এর সাথে 12 গুণ করলে কত আসবে? 60ই আসবে। এখান থেকে আমরা কি পাবো? 3x + 2x সমান সমান কত? 60। তাহলে এখান থেকে পাচ্ছি কত? 5x সমান সমান 3 × 60। ওকে, তাহলে x সমান সমান কি পাবো? 3 × 60 ডিভাইডেড বাই হচ্ছে 5, 5 12 হচ্ছে 60। তাহলে x এর ভ্যালু কত? 36। x এর ভ্যালু কত? 36। x মানে তো বড় অংশটা, x মানে বড় সম্পূর্ণটা। প্রশ্নে কি জানতে চাওয়া হয়েছে? ছোট অংশটি কত? ছোট অংশটির ভ্যালু কত পাইছিলাম? 2x/3। ছোট অংশটির ভ্যালু এই যে এখানে লিখে দিই, একটু খেয়াল করেন। হ্যাঁ সবাই, ছোট অংশটি পাইছিলাম 2x/3। এখন x এর ভ্যালু পাইছি কত? 36 ভাগ হচ্ছে 3, তাহলে 3 12 36, 12 দুগুণে কত? 24। কোথায় আছে? এই যে সি নাম্বার অপশনে আছে। তাহলে ছোট অংশটি হচ্ছে কত ইঞ্চি? 24 ইঞ্চি। হ্যাঁ হ্যাঁ, এর জন্য একটু আপনাকে লিখে দিলাম, ঠিক আছে।
ক্লিয়ার কিনা একটু দ্রুত কমেন্ট করেন। চলেন পরবর্তী প্রশ্ন দেখবো আমরা। আসেন, এখানে বলা হচ্ছে গিয়ে একটি বাঁশের 1/4 অংশ কাদায়, এখানে 1/4 অংশ বলতেছে, হ্যাঁ হয়তো বা আপনারা ওই সংখ্যাটা দেখতে পাইতেছেন না, ছোট বেশি, আমি এখানে আলাদা করে বলে দিচ্ছি যে কাদায় আছে হচ্ছে গিয়ে 1/4 অংশ, আর 3/5 অংশ আছে হচ্ছে গিয়ে পানিতে, এবং অবশিষ্ট 3 মিটার পানির উপরে আছে। তো ভালো করে খেয়াল করেন, প্রশ্নে বলতেছে বাঁশটির দৈর্ঘ্য কত, বাঁশটির দৈর্ঘ্য কত জানতে চাওয়া হয়েছে। তো বাঁশটির দৈর্ঘ্য বের করতে হলে আমাকে প্রথমেই যেটা খেয়াল করতে হবে যে এখানে কতটুকু অংশ কাদায় আছে, কতটুকু অংশ কাদায় আছে আর কতটুকু অংশ পানিতে আছে, এইটা আমাদেরকে আগে খেয়াল করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কাদায় আছে 1/4 আর পানিতে আছে হচ্ছে গিয়ে 3/5, এবং অবশিষ্ট যেটা আছে সেটা কোথায় আছে, পানির উপরে আছে। আমি যে কাজটা করব, কাদা এবং পানি এই দুটো মিলে কত অংশ চলে গেছে সেইটা আমাকে আগে বের করে নিতে হবে। তাহলে এখানে লসাগু করলে 20, তাহলে 4 5 20, আর এখানে হচ্ছে গিয়ে 3 4 হচ্ছে গিয়ে আসবে 20 কে 5 দ্বারা কাট করলে 4, 4 এর সাথে 3 গুণ করলে হচ্ছে 12। তাহলে আমি পেয়ে যাচ্ছি, এখানে পেয়ে যাব 20 ভাগের মধ্যে 17 ভাগ এরা পানি, এটা হচ্ছে গিয়ে কাদা আর পানির মধ্যে চলে গেছে। বাঁশটা হচ্ছে 3 রকম অবস্থায় আছে, একটু বোঝার চেষ্টা করেন, বাঁশটা 3 রকম অবস্থায় আছে। এই বাঁশটার কিছু অংশ, মনে করেন এটাকে যদি একটা বাঁশ কাউন্ট করেন, এই বাঁশটার এই অংশ আছে হচ্ছে গিয়ে কাদায়, মনে করেন এই অংশটা আছে হচ্ছে গিয়ে পানিতে, আর মনে করেন এই অংশটা আছে হচ্ছে গিয়ে পানির উপরে, 3 ভাবে আছে। এখন কাদায় যে অংশটুকু আছে সেটা বলতেছে 1/4, আর পানিতে যে অংশটুকু আছে সেটা বলতেছে 3/5, আর পানির উপরে যে অংশটা সেটা আর ভগ্নাংশতে বলে নাই, সেটা পূর্ণ সংখ্যায় বলতেছে 3 মিটার। ঠিক আছে, তো খেয়াল করেন আমরা যে কাজটা করলাম, কাদা এবং পানি মিলে মোট কত অংশ হয় সেটা আমরা আগে বের করলাম। কাদা এবং পানি মিলে কত অংশ হয় সেটা আমরা আগে বের করলাম। কত অংশ পেলাম, 1/4 আর 3/5, এই অংশটুকু যদি যোগ করি তাহলে আমরা দেখতে পেলাম যে মোট 20 ভাগ, এই 20 ভাগের মধ্যে 17 ভাগ কোথায় চলে গেছে, কাদা আর পানিতে চলে গেছে। 20 ভাগের মধ্যে 17 ভাগ পানি, কাদা আর পানিতে চলে গেছে, তাহলে অবশিষ্ট আছে কয় ভাগ, অবশিষ্ট আছে হচ্ছে কি 3 ভাগ। মনে করেন কিভাবে বুঝবেন 3 ভাগ, না বুঝলে আপনি 1 থেকে বিয়োগ করে দিবেন, না বুঝলে 1 থেকে বিয়োগ করলে আপনি মান পেয়ে যাবেন। আর নর্মালি বোঝা যায় যে মোট হচ্ছে গিয়ে 20 ভাগ, এর মধ্যে 17 ভাগ নাই। 20 টাকার মধ্যে যদি থেকে 17 টাকা চলে যায় তাহলে কয় টাকা থাকে, তাহলে 20 টাকার মধ্যে 3 টাকা আছে, ব্যাপারটা এরকম। তো মোট হচ্ছে গিয়ে 20 ভাগ, এর মধ্যে 17 ভাগ কাদা এবং পানিতে চলে গেছে। তার মানে এই যে পানির উপরে যে অংশটা বলতেছে এইটা অ্যাকচুয়ালি 20 ভাগের মধ্যে 3 ভাগ, যেটা পূর্ণ সংখ্যায় 3 মিটার। এই যে এখানে পানির উপরে যে অংশের কথাটা বলতেছে সেটা অ্যাকচুয়ালি ভগ্নাংশে 20 ভাগের মধ্যে 3 ভাগ, যেটা পূর্ণ সংখ্যায় কয় মিটার, 3 মিটার। তাহলে আমি এখন যেটা বলতে পারি সেটা হচ্ছে গিয়ে 20 ভাগের মধ্যে 3 ভাগ পানির উপরে আছে, যেটার মান হচ্ছে কত মিটার, 3 মিটার। তাহলে 20 ভাগের 3 ভাগের মান যদি হয় 3 মিটার, তাহলে বাঁশটির দৈর্ঘ্য জানতে চাইছে। বাঁশটির দৈর্ঘ্য মানে সম্পূর্ণ অংশ, আর সম্পূর্ণ অংশ মানে আমরা কত ধরি, 1 ধরি। সম্পূর্ণ অংশকে আমরা ধরি হচ্ছে 1। তা 20 ভাগের মধ্যে 3 ভাগ যদি 3 মিটার হয় তাহলে সম্পূর্ণ অংশের মান বেশি হবে না কম হবে, ভগ্নাংশ থেকে অবশ্যই পূর্ণ সংখ্যা বড়, তার মানে মান বেশি আসবে। আর বেশি আসলে আমরা গুণ করি, আর গুণ করলে এই ভগ্নাংশটা উল্টে যায়, 20 উপরে যাবে, 3 নিচে চলে আসবে, আর এইখানে তো 3 থাকতেছেই, 3 আর 3 কাটা। তার মানে বাঁশটির দৈর্ঘ্য হচ্ছে কত মিটার, 20 মিটার হচ্ছে আমার অ্যান্সার। যারা 20 মিটার অ্যান্সার করেছি
তাদের অ্যান্সার কারেক্ট আছে। ক্লিয়ার কিনা দ্রুত কমেন্ট করে জানান। অনলাইনে যারা আছেন ক্লিয়ার কিনা দ্রুত কমেন্ট করে জানান। তাহলে লাস্ট আরেকবার বলে দিচ্ছি, এইটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালোভাবে বোঝার চেষ্টা করেন। আরেকবার বলতেছি, একটি বাঁশের 4 ভাগের 1 অংশ কাদায় ছিল, 5 ভাগের 3 অংশ পানিতে ছিল। তার মানে কাদা এবং পানির যেই অংশটুকু সেটা আপনাকে একটা ভগ্নাংশের মানে দিছে, এবং অবশিষ্ট 3 মিটার ছিল পানির উপরে। তো এই যে আমরা এখানে একটা বাঁশ হিসেবে যদি এটাকে কাউন্ট করি, তাহলে আমরা বলতেছি যে এই অংশটুকু মানে হচ্ছে কাদায় আছে, যেটা 4 ভাগের 1 ধরলাম। এই অংশটুকু আছে পানিতে, যেটা 5 ভাগের 3 অংশ। আর এই অংশটুকু আছে পানির উপরে, যেটা হচ্ছে বলা হচ্ছে কত, যেটা বলা হচ্ছে 3 মিটার পূর্ণ সংখ্যায়। এই দুটো মান ভগ্নাংশে দিছে, এই মানটা পূর্ণ সংখ্যায় আছে। আমরা যে কাজটা করতে পারি বাঁশটির দৈর্ঘ্য নির্ণয়ের জন্য, সেটা হচ্ছে গিয়ে ওই যে কাদার অংশটা আর পানির যে অংশটা, এই দুটোকে যোগ করতে পারি। যোগ করলে যেটা হবে, কাদা এবং পানি মিলে মোট কত অংশ চলে গেছে সেটা পেয়ে যাব। আমরা যোগ করে দেখলাম কাদা এবং পানি মিলে মোট 20 ভাগের মধ্যে 17 ভাগ চলে গেছে। তাহলে অবশিষ্ট আছে হচ্ছে পানির উপরের টুকু। তো পানির উপরে কতটুকু আছে, মোট 20 ভাগ। এর মধ্যে থেকে যদি আপনি দেখেন 17 ভাগই নাই, তার মানে 20 ভাগের মধ্যে 3 ভাগ অবশিষ্ট আছে। এই 20 ভাগের মধ্যে 3 ভাগ যেটা, সেটাই অ্যাকচুয়ালি পানির উপরে আছে, যেটা পূর্ণ সংখ্যায় মান হচ্ছে গিয়ে 3 মিটার। তাহলে 20 ভাগের 3 ভাগ যদি হয় 3 মিটার, তাহলে সম্পূর্ণ বলে আমরা বলি 1। তাহলে 1 ভাগের ভ্যালু কত হবে, 1 ভাগের ভ্যালু মানে ভগ্নাংশের থেকে পূর্ণ সংখ্যা বড় হয়, আর বড় যেহেতু তাহলে বেশি হবে, আর বেশি হলে এই ভগ্নাংশটা উল্টে যায়, 20 উপরে যাবে, এই 3 নিচে চলে আসবে, আর এই যে 3 আছে এখানে, এটা গুণ আকারে বসে গেল। 3 আর 3 কেটে দিছি, 20 মিটার আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার হচ্ছে গিয়ে 20। পরবর্তী প্রশ্নে যাব। সেম কোশ্চেন, এটা আপনারা করে নেবেন। সেম কোশ্চেন, এটা আপনারা করে নেবেন। কি বলতেছে 12 নাম্বার? ভাই 12 নাম্বার তো শেষ করে আসছি, আপনি একটু দয়া করে ক্লাস শেষে ওইটার একটু রেকর্ড দেখেন। হ্যাঁ ঠিক আছে, আরেকবার একটু রেকর্ডটা দেখেন, তাইলেই বুঝতে পারবেন। 14 নাম্বারে চলে আসছি। হ্যাঁ একটু রেকর্ডটা দেখেন। বলতেছে পানি ভর্তি একটি বালতির ওজন 12 কেজি। পানি ভর্তি একটি বালতির ওজন 12 কেজি। বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন দাঁড়ায় 7 কেজি। খালি বালতির ওজন কত? তাহলে এখান থেকে সুন্দর কোশ্চেন দেখেন, পানি ভর্তি একটি বালতির ওজন, তার মানে পানি ভরা, তাই না? পানি ভর্তি একটি কি বালতি। তাহলে এখানে কি কি আছে বলেন তো? পানি এবং বালতি দুইটারই ওজন আছে না? কত কেজি? 12 কেজি। আর বলতেছে বালতির অর্ধেক পানি ভর্তি হলে তার ওজন দাঁড়ায় কয় কেজি? 7 কেজি। তাহলে কয় কেজি? 7 কেজি। একটা হচ্ছে গিয়ে বালতিটা পুরোটাই পানিতে ভর্তি, তার মানে এখানে পানিও আছে বালতিও আছে, সম্পূর্ণ পানি কিন্তু এটা। হ্যাঁ, আর বালতি মিলে কয় কেজি? আর পরেরটাই বলতেছে অর্ধেক পানি, বালতির অর্ধেক পানি, মানে এখানে বালতিও আছে কিন্তু বালতিতে পুরোটা ভরা না, কতটুকু? অর্ধেক ভরা আছে। তাহলে সেটা হচ্ছে কয় কেজি? 7 কেজি। তো আমি যদি এখান থেকে বিয়োগ করি, তাহলে বিয়োগ করলে কি কি কাটা চলে যাবে? বালতি কাটা চলে যাবে। তাহলে থাকতেছে কি, সম্পূর্ণ পানি থেকে অর্ধেক পানি যদি চলে যায়, তাহলে বাকি অর্ধেক পানির ওজন কত? অর্ধেক পানির ওজন কয় কেজি? 5 কেজি। এই যে বিয়োগ করে দিয়ে 12 থেকে 7 বিয়োগ করলাম, কত কেজি পেলাম? অর্ধেক পানির ওজন যদি 5 কেজি হয়, তাহলে খালি বালতির ওজন কত? অর্ধেক পানির ওজন কয় কেজি? আর এইখানে দেখেন, এই যে অর্ধেক পানি আর বালতি, অর্ধেক পানি আর বালতি মিলে কয় কেজি ছিল? 7 কেজি, তাই না? তো এইখান থেকে যদি অর্ধেক পানির মান হয় 5 কেজি, তাহলে 7 থেকে 5 বাদ দিয়ে দেই, বালতির ওজন কত দাঁড়ায়?
আরেকবার একটু খেয়াল করেন যারা অনলাইনে আছেন, আমরা যেটা করছি সম্পূর্ণ পানি ভরা একটা বালতির ওজন দাঁড়ায় 12 কেজি, আর অর্ধেক পানি ভরা একটা বালতির ওজন দাঁড়ায় 7 কেজি। আমরা এখানে বিয়োগ করে দিছি, বিয়োগ করলে যেটা পেলাম বালতি আর বালতি কাটা চলে যাবে। এখানে সম্পূর্ণ পানি, এখানে অর্ধেক পানি, সম্পূর্ণ পানি অর্ধেক পানি, তার মানে বিয়োগ করলে পাবো অর্ধেক পানি। অর্ধেক পানির ওজন 5 কেজি। তো এই যে দ্বিতীয় যে সমীকরণটা আছে খেয়াল করেন, অর্ধেক পানি আর বালতি যদি যোগ করেন 7 কেজি পান, যেখানে অর্ধেক পানির ওজনই দাঁড়ায় 5 কেজি। এই 7 কেজি কার মান? অর্ধেক পানি ভরা আর বালতি আছে। তো অর্ধেক পানির মান যদি 5 কেজি হয়, 7 কেজি থেকে 5 কেজি বাদ দেন, তাহলে যে অংশটুকু থাকবে সেটাই তো বালতি। তাহলে বালতির ওজন হচ্ছে গিয়ে 2 কেজি। ক্লিয়ার কিনা দ্রুত কমেন্ট করে জানান। চলেন পরবর্তী প্রশ্নে যাব আমরা। আসেন, এক খণ্ড জমির 8 ভাগের 3 অংশের মূল্য বলতেছে 375 টাকা। একটা জমির 8 ভাগের 3 অংশের দাম যদি 375 টাকা হয়, তাহলে সম্পূর্ণ অংশের দাম অবশ্যই কিন্তু বেশি হবে। আর বেশি হলে আমরা জানি যে ভগ্নাংশটা উল্টে যায়, উল্টে গিয়ে তার মানে 8 উপরে বসে যাবে, 3 নিচে বসে যাবে। এখন বলতেছে ওই সম্পত্তির 5 ভাগের 1 অংশের ভ্যালু কত। তাহলে আপনি যে কাজটা করতে পারেন, এইখানেই 5 ভাগের 1 অংশের মান বের করতে পারেন, সমস্যা নেই। 8 ভাগের 3 অংশের মান যদি 375 টাকা হয়, তাহলে সম্পূর্ণ অংশের মান আসবে বেশি। বেশি হলে গুণ হয়, আর গুণ হলে এই ভগ্নাংশটা উল্টে যাবে, উল্টে গিয়ে 8 উপরে বসবে, 3 নিচে বসবে। এখন বলতেছে যে তাহলে 5 ভাগের 1 অংশের ভ্যালু কত হবে। 5 ভাগের 1 অংশের ভ্যালু কত প্রশ্নে জানতে চাওয়া হয়েছে। তাহলে 1 অংশের মান যদি বেশি হয়, তাহলে 5 ভাগের 1 অংশের মান কিন্তু আবার কম হবে। আর কম যদি হয়, তার মানে ভগ্নাংশটা যে অবস্থায় আছে ওই অবস্থায় শুধু এখানে বসে যাবে, আর কিছুই হবে না। ঠিক আছে, তাহলে আমরা 1/5 যেমন ছিল তাকে তেমনই এখানে বসায় দিয়েছি। এবার আমরা একটু কাটাকাটি করব। কাটাকাটিটা আমি এখানে আলাদা করে লিখি করতেছি যাতে দেখা যায়, ভালোভাবে খেয়াল করেন। 3 × 5, 5 দ্বারা যদি আমি কাট করি, 5 দ্বারা এটাকে কাট করলে 5 7 35, 5 5 25, 3 দ্বারা 75কে কাটলে আমি পাবো 25, 25 আর 8 গুণ করলে আমি পাবো 200। তার মানে অ্যান্সার কয় টাকা? 200 টাকা। তাহলে ওই সম্পত্তির 5 ভাগের 1 অংশের দাম হচ্ছে 200 টাকা। তাহলে অ্যান্সার হচ্ছে 200। যারা 200 অ্যান্সার করেছেন তাদের অ্যান্সার কারেক্ট আছে। ওকে, খুব সুন্দর, 200 টাকা আপনার অ্যান্সার করেছেন, আশা করি ক্লিয়ার। চলেন পরবর্তী প্রশ্নে যাই। কোন পুস্তকের 96 পৃষ্ঠা পড়ার পরেও তার 5/13 অংশ পড়তে বাকি থাকলে পুস্তকটির মোট পৃষ্ঠা সংখ্যা কত। তার মানে একটা পুস্তকের 96 পৃষ্ঠা আপনি অলরেডি পড়ে ফেলছেন, পড়ার পরে দেখলেন এখনো 13 ভাগের 5 অংশ বাকি। তার মানে অ্যাকচুয়ালি আপনি পড়ে ফেলছেন কত অংশ? 13 ভাগের 8 অংশ অ্যাকচুয়ালি আপনি পড়ে ফেলছেন। 13 ভাগের 8 অংশ আপনি অলরেডি পড়ে ফেলছেন। কিভাবে পাইলেন? দেখেন, 1 থেকে 13 ভাগের 5 অংশ যদি আপনি বিয়োগও করেন, তাইলেই আপনি পেয়ে যাবেন, দেখেন 8/13। আর আমি এটা যেভাবে চিন্তা করছি যে টোটাল হচ্ছে 13টা ভাগ, এর মধ্যে আরো 5 ভাগ যদি বাকি থাকে, তার মানে আমি 8 ভাগ কমপ্লিট করে ফেলছি। টোটাল 13 ভাগ, এইখানে পাইছেন 5 ভাগ, তাহলে মিসিং আছে কয় ভাগ? 8 ভাগ। ওকে, তাহলে 13 ভাগের 5 ভাগ এখনো যদি পড়া বাকি থাকে, হ্যাঁ,
তার মানে আপনি 13/8 করে ফেলছেন। আর এই 13/8 মানেই আপনি 96 পৃষ্ঠা বলতে পারেন, কারণ প্রশ্নে বলেই দিছে কোন পুস্তকের 96 পৃষ্ঠা পড়ার পরেও, তার মানে 96 পৃষ্ঠা আপনার পড়া হয়ে গেছে। আর এই 96 পৃষ্ঠায় আপনি কত অংশ পড়ছেন? এই 13/8। তো 13/8 যদি 96 হয় তাহলে সম্পূর্ণটা হবে বেশি, আর বেশি হলে এই 13টা উপরে চলে যাবে আর এই 8 নিচে চলে আসবে। তাহলে 8 12 হচ্ছে গিয়ে 96, 12-র সাথে যদি আমি 13 গুণ করে দেই তাহলে এখানে হচ্ছে 156। তার মানে ওই বইটা কত পৃষ্ঠার ছিল? 156 পৃষ্ঠার ছিল। যারা 156 অ্যান্সার করেছেন তাদের অ্যান্সার কারেক্ট আছে। আপনারা ক্লিয়ার কিনা একটু দ্রুত কমেন্ট করেন। ক্লিয়ার কিনা একটু দ্রুত কমেন্ট করে জানাবেন। অনলাইন ক্লিয়ার কিনা একটু দ্রুত কমেন্ট করে জানান। তাহলে এই জাতীয় প্রশ্নে আপনি সবসময় খেয়াল করবেন যে অ্যাকচুয়ালি কি কি মান দেওয়া আছে। এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত সহজ। আপনারা যে জিনিসটা সমস্যা বোধ করেন যে আসলে এখানে কি কি ভ্যালু দেওয়া আছে, কি কি ভ্যালু দেওয়া নাই, এইটাই ধরতে পারেন না। একটা পুস্তকের 96 পৃষ্ঠা আপনি পড়ে ফেলছেন, এরপরও দেখতেছেন বইটা পড়া হয় নাই, ওই বইটার 13/5 অংশ এখনো বাকি আছে। তো তারা বেসিক্যালি বইটাকে 13টা ভাগ করছে। এই 13টা ভাগের এমন একটা অংশ পড়ে ফেলছেন যার পরে এখনো কয় ভাগ বাকি আছে? 5 ভাগ। 5 ভাগ যদি এখনো বাকি থাকে তার মানে তো 8 ভাগ পড়ছেন, কারণ 8-এর সাথে 5 যোগ করলেই তো 13 হয়। তার মানে আপনি এখানে বুঝতে পারলেন যে আপনি 13/8 অলরেডি পড়ছেন। যেটা আপনার ভগ্নাংশে দেওয়া আছে সেটা পৃষ্ঠায় বলতেছে 96 পৃষ্ঠা, শুরুতেই বলে দিচ্ছে। তো 13/8 যদি 96 পৃষ্ঠা হয় তাহলে সম্পূর্ণটা তো অবশ্যই বেশি হবে। 13/8 মানে যদি 96 হয়ে যায় তাহলে সম্পূর্ণ অংশ বেশি হবে। বেশি হলে অ্যাকচুয়ালি এই ভগ্নাংশটা উল্টে যায়, উল্টে গেলে 8 উপরে 8 নিচে চলে আসবে, 13 উপরে চলে যাবে। পরবর্তী প্রশ্নে যাব আমরা। একটি গরু 450 টাকায় বিক্রয় করায় তার ক্রয় মূল্যের 1/8 অংশ কি হয়েছে? লাভ হয়েছে। গরুটির ক্রয় মূল্য কত? আমি এখান থেকে এই যে এখানে ভগ্নাংশটা বলছে 1/8, 8 যদি আমি ক্রয় মূল্য বলি, যে ক্রয় মূল্য ছিল 8 টাকা, এখানে আলাদা করে কোনো মান ধরার দরকার নেই। খেয়াল করেন এখানে আপনি একটা ভগ্নাংশ দিছে যে একটি গরু 450 টাকায় বিক্রয় করায় তার ক্রয় মূল্যের 8/1 অংশ কি হয়েছে? লাভ হয়েছে। আপনি আগে ক্রয় মূল্য হিসাব করেন যে ক্রয় মূল্য কয় টাকা। ক্রয় মূল্য ধরে নিলাম, যেহেতু এখানে একটা ভগ্নাংশ উল্লেখই আছে 8/1, ধরে নিলাম ক্রয় মূল্য সমান সমান হচ্ছে গিয়ে 8 টাকা। তাহলে আমার লাভটা কেমন হবে? লাভ হবে এই যে ক্রয় মূল্য 8 টাকা ধরছেন তার 8/1 অংশ, তার মানে কয় টাকা? 1 টাকা আপনার লাভ হয়েছে। তাহলে এখন বিক্রয় মূল্য তাহলে আপনার কয় টাকা? বিক্রয় মূল্য মানে হচ্ছে ক্রয় মূল্য ছিল 8 টাকা, লাভ করছেন 1 টাকা, তার মানে বিক্রয় মূল্য কয় টাকা? 9 টাকা। আর এই 9 টাকাটাকেই প্রশ্নে বলা হচ্ছে কত? 450 টাকা। যেটা আপনি মান ধরছেন 9 টাকা, সেটা আপনাকে প্রশ্নে বলে দিচ্ছে কয় টাকা? 450 টাকা। তো 9 ভাগের ভ্যালু যদি হয় 450 টাকা, প্রশ্নে গরুটির ক্রয় মূল্য জানতে চাইছে। ক্রয় মূল্য ধরছেন কত অংশ? 8। তাহলে 8-এর ভ্যালু বের করেন 50 400। আমি আরেকবার সমাধানটা বলতেছি, খেয়াল করেন। আমরা এখানে যে কাজটা করছি, একটি গরু 450 টাকায় ক্রয় বলে নাই, বলছে বিক্রয়। বিক্রয়ের মধ্যে আমরা জানি ক্রয় মূল্যর সাথে লাভ হইলে যোগ হয়, আর যদি ক্ষতি হয় তাহলে ক্রয় বিয়োগ হবে। মানে
ক্রয় মূল্য থেকে কমে কিনলে, কমে বিক্রি করলে হচ্ছে ক্ষতি হবে, বেশিতে বিক্রি করলে লাভ হবে। যেহেতু এখানে প্রশ্নে লাভের কথা বলেই দিছে, তার মানে বিক্রয়ের কথাটা আসার সাথে সাথেই বুঝতে হবে এখানে ক্রয় এবং লাভ দুটো জড়িত। এখন আমি যে কাজটা করছি, যে এই যে একটা ভগ্নাংশ দিছে 8/1 এইখান থেকে আমি ক্রয় মূল্য নির্ধারণ করছি 8 টাকা। যদি ক্রয় মূল্য 8 টাকা হয় তাহলে লাভটা কত হবে? এই 8 টাকার 8/1 বলেই দিছে ক্রয় মূল্যের 8/1 ক্রয় মূল্য যেহেতু 8 টাকা ধরছি, তাহলে লাভ হচ্ছে এই 8-এর 8/1 কাটাকাটি করলে কয় টাকা? 1 টাকা। তাহলে অ্যাকচুয়ালি বিক্রয় মূল্য কয় টাকা? বিক্রয় মূল্য হচ্ছে গিয়ে, ক্রয় মূল্য ছিল 8 টাকা, এই লিখছি 8 টাকা, লাভ ছিল 1 টাকা, লিখছি 1 টাকা, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে গিয়ে 9 টাকা। যেটা আমি মান ধরে 9 টাকা বের করছি, সেটা প্রশ্নে সরাসরি উল্লেখ করছে 450 টাকা। তো বিক্রয় মূল্য যদি 9 টাকা হয়, যেটা প্রশ্নের মান কত বলতেছে? 450। প্রশ্নে ক্রয় মূল্য সম্পর্কে জানতে চাইছে, আমি ক্রয় মূল্য ধরছিলাম 8 টাকা, তাহলে 8-এর ভ্যালু কত হবে? 8-এর ভ্যালু আসতেছে কত টাকা? 400 টাকা। তাহলে গরুটার ক্রয় মূল্য ছিল 400 টাকা। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি আপনারা ক্লিয়ার। আমরা পরবর্তী প্রশ্নে যাব। হ্যাঁ, এই কোশ্চেনটাই তো করলাম না? হ্যাঁ। পরবর্তী প্রশ্ন কি আছে একটু দেখি এখানে। এক ব্যক্তি তার মোট সম্পত্তির 3/7 ব্যয় করার পরে অবশিষ্টের 12/5 ব্যয় করে দেখলেন যে তার নিকট 1000 টাকা রয়েছে। ওকে, বলতেছে যে এক ব্যক্তি তার মোট সম্পত্তির 7/3 ব্যয় করছে, করার পরে কি দেখছে? অবশিষ্ট যে অংশটা আছে তার 12/5 ব্যয় করে দেখলেন যে তার নিকট 1000 টাকা আছে। মোট সম্পত্তির 7/3 যদি সে ব্যয় করে ফেলে, মোট সম্পত্তির 7/3 যদি সে ব্যয় করে ফেলে, তাহলে অবশিষ্ট থাকে কত অংশ? 7/4 বলতে পারি, তাই না? মোট সম্পত্তির 7/3 যদি সে ব্যয় করে, মানে টোটাল 7টা ভাগ, এর মধ্যে 3 ভাগ চলে গেছে, তার মানে আছে কয় ভাগ? 4 ভাগ। এটাই আমরা কি লিখছি এখানে? অবশিষ্ট আছে 7 ভাগের মধ্যে 4 ভাগ। যদি কারো বুঝতে সমস্যা হয়, সে কি বলছে, 1 থেকে বিয়োগ করবেন। 1 থেকে বিয়োগ করলে আপনি মান পেয়ে যাবেন। 7/3 হইতো না, তাহলে 4/7। এই যে 4/7, যেহেতু টোটাল 7 ভাগ, 3 ভাগ চলে গেছে, তার মানে 4 ভাগ আছে। আর না বুঝলে 1 থেকে বিয়োগ করে দিবেন, মান পেয়ে যাবেন। এখন বলতেছে এই যে অবশিষ্টটুকু আছে, এই অবশিষ্টের আবার কত অংশ ব্যয় করছে? 12/5। তাহলে অবশিষ্ট যেটা আছে আবার নতুন করে ব্যয় করছে। কোনটা ব্যয় করছে? 7 ভাগের মধ্যে যে 4 ভাগ আছে, এর 12 ভাগের কয় অংশ? 5 অংশ। তাহলে কত দাঁড়াচ্ছে? তাহলে এখানে পাচ্ছি আমরা 5/21। এই তো। তাহলে সে টোটাল ব্যয় করছে কত, এটা আমরা একটু বের করি। প্রথমে ব্যয় করছে কত? 7 ভাগের, আর পরবর্তীতে ব্যয় করছে কত? যোগ করলে আমরা কি পাবো? লসগু পাবো 21। তাহলে 3 3 9, 5। তাহলে কত আসে? 21 ভাগের মধ্যে 14 ভাগ সে ব্যয় করছে। কাটাকাটি যদি করি 2/3। ইট মিনস
তার মোট সম্পত্তির 3/2 অলরেডি সেই ব্যক্তি কি করে ফেলছে, ব্যয় করে ফেলছে। আমি আরেকবার একটু রিপিট করতেছি, অনলাইন ভালোভাবে খেয়াল করেন। এক ব্যক্তির মোট যেই সম্পত্তি ছিল তার 7/3 সে অলরেডি ব্যয় করছে। 7/3 যদি কেউ ব্যয় করে ফেলে তাহলে আমরা বুঝলাম যে তার নিকট 7/4 এখনো বাকি আছে। এই যতটুকু অংশ অবশিষ্ট ছিল এইখান থেকেও সে আবার ব্যয় করা শুরু করছে, 12/5 ব্যয় করছে। তাহলে 7/4 এর 12/5 ব্যয় করলে ওই ব্যক্তি ব্যয় করে ফেলছে 21 মধ্যে 5 তাহলে এখন তার মোট ব্যয় দাঁড়াচ্ছে কত? প্রথমে ব্যয় করছিল হচ্ছে গিয়ে 7/3 আর দ্বিতীয় ব্যয়টা করছিল 21 মধ্যে 5। তাহলে এদেরকে যদি আমরা মোট ব্যয় হিসেবে কাউন্ট করি তাহলে দেখতে পাচ্ছি যে ওই ব্যক্তি তার মোট সম্পত্তি যা আছে যদি বলি 3/3 মধ্যে 2 ব্যয় করে ফেলছে। তার মানে এই ব্যক্তির কাছে এখন সম্পত্তি আছে হইতেছে কয় ভাগ? এই ব্যক্তির নিকট সম্পত্তি আছে 3/1। কিভাবে বুঝলাম? মোট সম্পত্তি যদি আমি বলি 3 আর এর মধ্যে যদি ব্যয় করে ফেলে 2, 3 থেকে 2 চলে গেছে, তার মানে 1 বাকি আছে। এই 3/1 মানেই আপনাকে প্রশ্নে কয় টাকা বোঝাইতেছে? 1000 টাকা। 3/1 যদি 1000 টাকা হয় তাহলে সম্পূর্ণ অংশের ভ্যালু বেশি হবে। আর বেশি মানে তখন আপনি এই 1000-এর সাথে এই 3টাকে আপনি গুণ করে দেবেন। বেশি হইলে এই ভগ্নাংশ উল্টে যায়, উল্টে গেলে এই 3টা উপরে চলে যাবে, তার মানে এখানে কয় টাকা পাবেন? 3000 টাকা। তাহলে প্রশ্ন কি জানতে চাচ্ছিল? তার মোট সম্পত্তির মূল্য। তার মোট সম্পত্তির মূল্য হচ্ছে 3000 টাকা। ওকে, 3000 টাকা আমাদের অ্যান্সার। কোথায় দেওয়া আছে? ডি নাম্বার অপশনে দেওয়া আছে। ডি নাম্বার প্রশ্ন অ্যান্সার। তার বিয়োগ না করে গুণ করলেন কেন? অবশিষ্ট টাকার 5/2 অবশিষ্ট টাকা ছিল 7/4। এই 7/7 এর বেসিক্যালি কথাটা এরকম, 7/4 এর 12/5 এর বললে আমরা গুণ করি, তাই এখানে গুণ হয়েছে। ওকে, এর বললে আমরা গুণ করি, তাই এখানে আমরা গুণ করে দিছি। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গিয়ে 3000। চলেন পরবর্তী প্রশ্ন দেখবো আমরা। চারটি 1 টাকার নোট ও 8টি 2 টাকার নোট একত্রে 8টি 5 টাকার নোটের কত অংশ? 4টা 1 টাকার নোট মিলে কয় টাকা হবে? 4 টাকা হবে। আর 8টা 2 টাকার নোট যদি আমি নেই তাহলে হবে হচ্ছে 16 টাকা। এদেরকে যদি আমি যোগ করি তাহলে আমি পাবো 20 টাকা, তাই না? কারণ কেন যোগ করলেন? একত্রে বলতেছে। 4টা 1 টাকার নোট তার মানে 4 টাকা, 8টা 2 টাকার নোট তার মানে 16 টাকা। এরা একত্রে করলে পাওয়া যায় কয় টাকা? 20 টাকা। একত্রে 8টি 5 টাকার নোট, 8টা 5 টাকার নোট তার মানে কয় টাকা? 40 টাকা। এখন প্রশ্নটা হইতেছে এই 40 টাকার কত অংশ হচ্ছে এই 20 টাকা? এই 40 টাকার কত অংশ হচ্ছে গিয়ে এই অর্ধেক? অ্যান্সার হাফ। 4টা 1 টাকার নোট, 8টা 2 টাকার নোট একত্রে 8টা 5 টাকার নোটের কত অংশ? তাহলে 4টা 1 টাকার নোট আর 8টা 2 টাকার নোট মিলে হয় 20 টাকা, আর 8টা 5 টাকার নোট মিলে হয় 40 টাকা। দিয়ে 40 টাকার কত অংশ 20 টাকা? 40 টাকার অর্ধেক অংশ 20 টাকা। এর জন্য অ্যান্সার হচ্ছে গিয়ে হাফ। ওকে, খ নাম্বার আমাদের উত্তর। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাব আমরা। প্রশ্ন বলতেছে এক ব্যক্তির জুলাই মাসের আয় তার বাকি 11 মাসের আয়ের সমান হলে তার জুলাই মাসের আয় সারা বছরের আয়ের কত অংশ? কি হবে? অর্ধেক হবে। জুলাই মাসের আয় তার বাকি 11 মাসের আয়ের সমান। তাহলে জুলাই মাসের আয়টাকে যদি আমি 1 টাকা ধরি, এই
যারা অনলাইনে আছেন ভালোভাবে খেয়াল করেন। জুলাই মাসের আয় আমি 1 টাকা ধরলাম, তার মানে বাকি 11 মাসের আয় কয় টাকা হবে? 1 টাকাই তো হবে। জুলাই মাসের আয়টা কেমন? জুলাই মাসের আয়টা হচ্ছে গিয়ে বাকি 11 মাসের আয়ের সমান। জুলাই মাসের আয় হচ্ছে গিয়ে বাকি 11 মাসের আয়ের সমান। তো জুলাই মাসের আয় যদি 1 টাকা ধরেন, তাহলে বাকি 11 মাসের আয় তো 1 টাকাই দাঁড়াবে। তাহলে এখানে বাকি 11 মাস আর জুলাই মাস মিলে মোট কয় মাস? এখানে মোট 12 মাস। 12 মাসে আপনি কয় টাকা পাচ্ছেন? 12 মাসে আপনি পাইতেছেন 2 টাকা। 12 মাসে পাইলেন 2 টাকা। এখন প্রশ্ন, তার জুলাই মাসের আয় সারা বছরের আয়ের কত অংশ? সারা বছরে সে আয় করে 2 টাকা। এই যে সারা বছর বলতেই তো 12 মাস। 12 মাসে সে আয় করে 2 টাকা, এর মধ্যে জুলাই মাসে আয় করে 1 টাকা। তাহলে আমার অ্যান্সার হাফ। অ্যান্সার হচ্ছে কি হাফ। ওকে, আরেকবার বলে দিচ্ছি, খেয়াল করেন। এক ব্যক্তির জুলাই মাসের আয়, জুলাই মাসের আয় তার বাকি 11 মাসের আয়ের সমান। তো জুলাই মাসের আয় যদি 1 টাকা ধরি, তার বাকি 11 মাসের আয় হচ্ছে গিয়ে কয় টাকা দাঁড়াবে? 1 টাকাই দাঁড়াবে, কারণ বাকি 11 মাস আর জুলাই মাসের আয় দুটো সমান। তাহলে এখান থেকে আমরা পেলাম বাকি 11 মাস আর জুলাই মাস মিলে হয় মোট 12 মাস। 12 মাসের আয় পেলাম 1 টাকা, 1 টাকা যোগ করলে হয় 2 টাকা। এইটাই তার সারা বছরের আয়। সারা বছরের আয় 2 টাকা, এর মধ্যে জুলাই মাসের আয় 1 টাকা, তাহলে 2 টাকার মধ্যে 1 টাকা, হাফ হচ্ছে আমার অ্যান্সার। এই হচ্ছে ক নম্বর প্রশ্ন আমার অ্যান্সার, ক নম্বর অপশন আমার অ্যান্সার। আশা করি আপনারা ক্লিয়ার। দ্রুত কমেন্ট করে জানাবেন ক্লিয়ার কিনা। আমাদের এরপরে আরো একটা টপিক আছে, সরলীকরণ। ক্লিয়ার, ওকে। পরবর্তী প্রশ্নে যাব আমরা। কোন সংখ্যার 7 ভাগের 3 ভাগের মান 48, কোন সংখ্যার 7 এর 3 এর মান 48 এর সমান? তো এটা কোন সংখ্যা, এটা কোন সংখ্যা আমরা তো জানি না। আমি ধরে নিতে পারি যেটা সংখ্যাটা হচ্ছে এক্স। এক্স এর 7 ভাগের 3 অংশের মান সমান সমান হচ্ছে গিয়ে 48। এক্স এর 7 ভাগের 3 অংশের মান সমান সমান 48। এখান থেকে আমরা এক্স এর ভ্যালু বের করি, তাহলে কি পাবো? এক্স সমান সমান পাবো 48 তো থাকবেই। এই 7 যেহেতু ভাগাকারে ছিল, এই পাশে চলে আসলে গুণ। এই 3 গুণাকারে ছিল, এই পাশে চলে আসলে ভাগ। 3 দ্বারা 48কে কাটলে আমি পাচ্ছি হচ্ছে 3 ষোলো 48। তাহলে এক্স সমান সমান 112। 112 কোথায় আছে? ডি নম্বর অপশনে আছে। ডি নম্বর প্রশ্ন আমার অ্যান্সার, ডি নাম্বার অপশন আমার অ্যান্সার। ওকে, তাহলে এক্স এর ভ্যালু পেয়ে গেলাম 112। খুব সুন্দর। 112 যারা অ্যান্সার করেছেন, অ্যান্সার কারেক্ট আছে। সেম কোশ্চেন করে নেবেন, এটাও করে নেবেন আপনারা। এখান থেকে একটা প্রশ্ন দেখি, কোন সংখ্যার 1/3 সাথে 1/4 যোগ করলে যোগফল 35 হবে? কোন সংখ্যার 1/3? কোন সংখ্যা জানি না, তাই ধরে নিলাম এক্স এর 1/3। 1/3 মানে 1/3 সাথে 1/4, ওই সংখ্যাটারই আবার যদি 1/4 আমি যোগ করি তাহলে 35 হবে। কোন সংখ্যার 1/3 সাথে 1/4 যোগ করলে যোগফল 35 হবে? তো ধরে নিলাম সংখ্যাটা এক্স, এক্স এর 1/3 তার মানে 1/3, এর সাথে এক্স এরই আমি 1/4 মানে 1/4 যদি যোগ করি 35 হয়। তাহলে এখান থেকে আমি পাচ্ছি x/3 যোগ x/4 সমান সমান 35। লসাগু করলে আমি পাবো হচ্ছে কত? 12। তাহলে এখানে পাবো 4x, এখানে পাবো 3x সমান সমান 35। এই পাশে লিখি, তাহলে এখানে পাচ্ছি টোটাল 7x সমান সমান 35 × 12। কেন? কারণ 12 এই পাশে ভাগ আকারে ছিল, এই পাশে চলে গেলে গুণ। তাহলে এখান থেকে x সমান সমান পেয়ে যাবো 35 × 12 ডিভাইডেড বাই 7। 7 দ্বারা 35কে কাটলে পাবো 5। তাহলে x সমান সমান হচ্ছে গিয়ে 60।
এই হয়ে গেল মান 60। 60 অ্যান্সার করেছেন অনেকে। 60 কোথায় আছে? বি নম্বর অপশনে আছে। 60 যারা অ্যান্সার করেছেন তাদের অ্যান্সার কারেক্ট আছে। ফাইন, যারা 60 অ্যান্সার করেছি তাদের অ্যান্সার কারেক্ট আছে। এই জাতীয় প্রশ্নে যা বলা আছে ওই অনুযায়ী শুধু সংখ্যা না জানার কারণে কি ধরে নেবেন? এক্স ধরে নেবেন, তাহলেই চলে আসবে। ফাইন, আমরা পরবর্তী প্রশ্নে যাব। আচ্ছা, এটা সেম কোশ্চেন আপনারা করে নেবেন। হ্যাঁ, প্রশ্নে বলতেছে, খেয়াল করেন, এখান থেকে একটা কোশ্চেন দেখবো আমরা। একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি হচ্ছে গিয়ে 7। একটু অপশন থেকে যাব, একটু সবাই ফোকাস হন। অপশন থেকে যাব, খেয়াল করেন। একটি ভগ্নাংশ, আমরা জানি ভগ্নাংশের দুইটা থাকে, দুটো জিনিস থাকে, একটা লব আর একটা হর। এবং এই লব আর হর যদি আপনি যোগ করেন, সমষ্টি যোগ করেন, তাহলে 7 পাবেন। ক নম্বর অপশনে দেখেন, লব হচ্ছে 5, হর হচ্ছে 2, 5 আর 2 যোগ করলে কত হয়? 7। লব খ নম্বর অপশনে লব 4 হর 3 7। গ নম্বর অপশনে লব 2 হর 5 সমান সমান 7। ঘ নম্বর অপশনে লব 3 হর 4 সমান সমান 7। এটা অপশন থেকে ট্রাই করব, খেয়াল করেন। খেয়াল করেন, প্রত্যেকটার যোগফলই কিন্তু 7 দাঁড়াইতেছে। প্রত্যেকটা ভগ্নাংশের লব ও হরকে যোগ করলে 7 দাঁড়াইতেছে, তাই না? তাহলে প্রথম লাইন অনুযায়ী উত্তর যে কোনোটাই হইতে পারে, কিন্তু দ্বিতীয় লাইনে আবার বলছে এদের অন্তরফল, মানে এদেরকে যদি আপনি বিয়োগ করেন তাহলে 3 পাবেন। এদেরকে আপনি যদি বিয়োগ করেন তাহলে 3 পাবেন। দেখেন, এখানে লব ছিল 5, হর ছিল 2, বিয়োগ করলে কত পাই? 3। তাহলে আমার অ্যান্সার ক। কেন এগুলো কেন হইল না? লব ছিল 4, হর ছিল 3, বিয়োগ করলে 1। লব ছিল 2, হর ছিল 5, বিয়োগ করলে -3। লব ছিল 3, হর ছিল 4, বিয়োগ করলে -1। প্রশ্নে বলতেছে এদের অন্তরফল, মানে বিয়োগ, এদেরকে বিয়োগ করলে আপনি 3 পাবেন। কোন অপশনটায়? এই ক নাম্বার অপশনটায় লব হচ্ছে গিয়ে 5, হর হচ্ছে 3, বিয়োগ করলে একমাত্র এইখান থেকে আমি 3 পাচ্ছি। যোগ করলে 7 হচ্ছে, বিয়োগ করলে 3 হচ্ছে। আমার প্রশ্নের কন্ডিশন মিলে শুধুমাত্র ক নাম্বার অপশন। ওকে, তাহলে আমার ক নাম্বার প্রশ্ন হচ্ছে গিয়ে অ্যান্সার। ক অনেকে অ্যান্সার করেছেন, যারা ক অ্যান্সার করেছেন তাদের অ্যান্সার কারেক্ট আছে। ওকে, আশা করি আপনারা 27 নাম্বার প্রশ্ন ক্লিয়ার। আমরা পরবর্তী প্রশ্নে যাই। সেম কোশ্চেন করে নেবেন, এই জাতীয় প্রশ্ন। আচ্ছা, এটাও করে নিন, লব আর হর নিয়ে কথা বলছে। আমরা একটু সরলীকরণে চলে আসছি। সরলীকরণ খেয়াল করেন। সরলীকরণের প্রশ্ন সলিউশনের জন্য আমরা সব সময় একটা রুলস ফলো করছি। এই রুলসটা হচ্ছে গিয়ে কি? এই রুলসটা হচ্ছে গিয়ে বদমাস। সরলীকরণের প্রশ্ন সলিউশনের জন্য আপনাকে প্রথমে যেই কাজটা করতে হয়, প্রথমে হচ্ছে গিয়ে ব্র্যাকেটের কাজ করতে হয়। ব্র্যাকেট, তাই না? এরপরে আপনাকে অফ অথবা এর কাজটা শেষ করতে হয়। দেন আপনি যেটা করেন সেটা হচ্ছে গিয়ে ডিভিশন বা আপনি ভাগ বলতে পারেন। দেন হচ্ছে মাল্টিপল বা গুণ বলতে পারেন। এরপরে আপনি এ দ্বারা বলতে পারেন হচ্ছে গিয়ে অ্যাডিশন বা যোগ বলতে পারেন। আর এস দ্বারা আপনি বলতে পারেন সাবস্ট্রাক্ট বা বিয়োগ বলতে পারেন। এই রুলসটাকে ফলো করে সরলীকরণের প্রশ্ন সলিউশন করতে হয়। প্রথমে যে জিনিসটা আপনার জানতে হবে যে সরলীকরণ এর প্রশ্ন সলিউশনের নিয়মটা কি। সরলীকরণের প্রশ্ন সলিউশনের নিয়ম আমরা সব সময় এটাকে মেনটেন করে আসছি। বদমাস, বদমাসের মধ্যে বি দ্বারা কি বোঝাচ্ছে? ব্র্যাকেট বা আমরা বলতে পারি বন্ধনী। আমরা জানি যে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট হয়। তো বন্ধনীটাকে আগে কমপ্লিট করব। এরপরে অফ বা বাংলায় থাকলে এর থাকবে, ও দ্বারা অফ বা এর বাংলায় বললে এর বোঝায়। ডি দ্বারা হচ্ছে ডিভিশন বা হচ্ছে গিয়ে ভাগ বোঝায়। এম দ্বারা হচ্ছে মাল্টিপল বা গুণ বোঝায়। এ দ্বারা অ্যাডিশন বা যোগ বোঝায়। আর এস দ্বারা সাবস্ট্রাক্ট বা বিয়োগ বোঝায়। এই নিয়ম অনুযায়ী, মানে প্রথমে বন্ধনীর কাজ, এরপরে এর কাজ, এরপরে ভাগ, এরপরে গুণ, এরপরে যোগ, এরপরে বিয়োগ,
এই সিকোয়েন্স ধরে ধরে আপনাকে কি করতে হবে, সরলীকরণের প্রশ্ন সলিউশন করতে হবে। এটা হচ্ছে গিয়ে রুলস। এখন প্রশ্ন সলিউশনের আগে আপনাদেরকে যে জিনিসগুলো একটু দেখাবো সেটা হচ্ছে গিয়ে এখানে আমরা অনেক কিছুই দেখতে পাচ্ছি, যে দশমিকের গুণ, দশমিকের যোগ, দশমিকের বিয়োগ, দশমিকের ভাগ, এই জিনিসটা আমরা একটু আগে দেখবো, এরপরে সরলীকরণের এক দুইটা প্রশ্ন খেয়াল করবো। হ্যাঁ, আগে আপনাদেরকে আমি একটু শিখাই যে দশমিকের যোগ কিভাবে করবেন। আচ্ছা, এই জাতীয় প্রশ্ন আছে কিনা, এই যে পাইছি। আগে আপনারা একটু দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ করা শেখেন, তারপরে সরলীকরণ করিয়েন। দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ, দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ। তাহলে প্রথমে সমষ্টি, সমষ্টি বলতেই তো যোগ, প্রত্যেকটাই দশমিক মান দেওয়া আছে, এদেরকে যোগ করলে কত হবে জানতে চাওয়া হয়েছে। প্রথম মান দেওয়া আছে কি 1.1, 1.1। দ্বিতীয় যে সংখ্যাটা বলছে সেটা হচ্ছে 0.01। খেয়াল করেন, এগুলোকে যোগ করার জন্য আপনি যেইভাবে লিখবেন, সেই লেখার সময় দশমিকের মানটাকে সবসময় নিচে নিচে রাখবেন, দশমিকটাকে সবসময় নিচে নিচে রাখবেন, তাহলেই বসানোটা কারেক্ট হবে। অনেকে এই মানটা বসাইতে পারেন না, সবসময় খেয়াল রাখবেন দশমিকটাকে নিচে নিচে রাখবেন। হ্যাঁ, এরপরে আছে কি 0.0011, এদেরকে যোগ করতে বলছে। তাহলে এখন এই জায়গায় কি করব, এখানে তো গ্যাপ থাকতেছে, তাহলে এখানে আপনি শূন্য শূন্য বসায় দেন, তাহলে ফিল আপ হয়ে গেল। এখানে আপনি 0 0 করে বসায় দেন, তাহলেই ফিল আপ হয়ে যায়। এবার দেখেন যোগ করলে কি পাবেন, এখানে 0.01 যোগ করলে 1 হবে, 0.01 যোগ করলে 1 হবে, 0.10 যোগ করলে 1 হবে, 1.00 যোগ করলে 1 হবে, দশমিক বসান, 1.00 যোগ করলে 1 হবে। তার মানে এদেরকে যোগ করলে আপনি পাবেন 1.1111। 2 নম্বর অপশন অ্যান্সার। এই ছিল হচ্ছে গিয়ে দশমিকের যোগ। দশমিকের যোগ যদি জানতে চাওয়া হয় তাহলে আপনি এইভাবে যোগটা করবেন। আশা করি দশমিকের যোগ ক্লিয়ার। দ্রুত কমেন্ট করে জানান যে দশমিকের যোগ ক্লিয়ার কিনা। 1.1111 কারেক্ট অ্যান্সার আছে, বা বি নাম্বার অপশন যারা অ্যান্সার করছেন তাদের অ্যান্সারও কারেক্ট আছে। ওকে, একটা আমরা প্রশ্ন দেখলাম দশমিকের যোগ দ্বারা, একটা প্রশ্ন আমরা একটু দেখব দশমিকের বিয়োগ দ্বারা। আসেন দেখি তো আছে কিনা। খুব সুন্দর, দশমিকের বিয়োগ দ্বারাও প্রশ্ন আছে, বলতেছে 0.9623 -31। এখন অনেকে একটু ঘাবড়ে যান বা ভয় পেয়ে যান যে ওমা 31-এর আগে মাইনাস দিছে আর এখানে দশমিক মান দিছে, তাহলে কিভাবে এটা বিয়োগ করে। ভয় পাওয়ার কিছু নাই। নর্মালি মনে করেন 31 আর 0.9623 এদের মধ্যে আপনি বিয়োগ যদি করতেন, এখানে তো এইখানে আপনার কাজটা হচ্ছে যেমনই থাকুক আপনি কি করবেন, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে আগে বিয়োগ করবেন, বড় থেকে ছোটটাকে আগে কি করবেন, বিয়োগ করবেন। বড় থেকে ছোটটাকে যদি বিয়োগ করেন তাহলে আপনি যেটা পাবেন, 3 আছে 10 হবে 7 হলে, 2 আর 1 3 10 হবে 7 হলে, 6 আর 1 7 10 হবে হচ্ছে গিয়ে 3 হলে, 9 আর 1 10, তাহলে এখানে 0 হাতে থাকে 1, তাহলে এখানে 0 3। আপনি যদি নর্মালি এদেরকে বিয়োগ করেন তাহলে এই মানটা পাবেন। ওকে, এবার আপনি একটু দেখেন 0.9623 এর আগে ছিল পজিটিভ মান আর 31 এর আগে ছিল নেগেটিভ মান। এখন যেহেতু বড় সংখ্যাটার আগে নেগেটিভ মান, তাই আপনি যে কাজটা করবেন এখানে নেগেটিভ একটা চিহ্ন বসিয়ে দিবেন, তাহলে আপনার অ্যান্সার চলে আসবে। এই দেখেন সি নাম্বার অপশন অ্যান্সার। ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনার কাজ হচ্ছে প্রথমে আপনি বড়টা থেকে ছোট সংখ্যাটাকে বিয়োগ করেন, বিয়োগ করার পরে আপনি দেখেন কার আগে কি চিহ্ন ছিল। যেহেতু বড়টার আগে মাইনাস চিহ্ন ছিল, এখানে মাইনাস বসায় দেন, উত্তর হয়ে যাবে সি নাম্বার অ্যান্সার। ওকে, সবাই দ্রুত কমেন্ট করে জানান ক্লিয়ার কিনা। গ নাম্বার যারা অ্যান্সার করেছেন তাদের অ্যান্সার কারেক্ট আছে। এই ছিল দশমিকের একটা বিয়োগ। আমরা এখন দশমিকের একটা গুণ শিখব, দশমিক সংখ্যার গুণ শিখব। ওকে, আসেন।
চলেন দেখি দশমিকের সংখ্যার গুণ পাওয়া যায় কিনা। এই যে চলে আসছে দশমিক সংখ্যার গুণ, ভালোভাবে দেখেন। দশমিক সংখ্যা থাকলে তাদেরকে কিভাবে গুণ করতে হয়। 0.5 ইন্টু 0.0005 বলতেছে। তাহলে এরা দশমিক সংখ্যা। দশমিক সংখ্যাকে গুণ করার নিয়মটা কি খেয়াল করেন। দশমিক সংখ্যাকে গুণ করতে হয় কিভাবে খেয়াল করেন। আপনি যে কোনো দশমিক সংখ্যা গুণ করার সময় ধরে নেবেন এইখানে অ্যাকচুয়ালি কোনো দশমিক নাই। যদি আপনি চিন্তা করতেন যে এইখানে কোনো দশমিক নাই, তাহলে সংখ্যাটা দেখতে এমন হইতো। তাই না? আপনি একটু মনে মনে চিন্তা করেন তো, এইখানে দশমিক নাই। যদি এখানে দশমিক না থাকে তাহলে দেখতে এমন দাঁড়াইতো সংখ্যাগুলো, যে শূন্যগুলোর কোনো দামই অ্যাকচুয়ালি নাই। আছে? এই শূন্যগুলোর কোনো দাম আছে? নাই। তার মানে এইটা দাঁড়ায় হচ্ছে 5, এটা দাঁড়ায় 5। তার মানে 5 5 গুণ করলে আমি পাবো 25। আমি আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে গিয়ে দশমিকের সংখ্যা গুণ করার পূর্বে আপনি ধরে নেবেন যে এইখানে কোনো কি নাই, এখানে কোনো দশমিক নাই। তো দশমিক নাই এটা যদি আপনি চিন্তা করেন, তাহলে এটা হচ্ছে গিয়ে আপনার কাউন্ট হবে 5, আর এইটা কাউন্ট হবে হচ্ছে গিয়ে 5। 5 আর 5 গুণ করলে আপনি পাবেন কি? আপনি পাবেন হচ্ছে গিয়ে 25। এবার আপনি চিন্তা করেন দশমিক আছে। তো দশমিক আছে কয় ঘর আগে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, আর এখানে 1 ঘর। মোট কয় ঘর? 5 ঘর আগে দশমিক আছে। এর মধ্যে আপনি পাইছেন 2 ঘর, 5 ঘরের মধ্যে আপনি পাইছেন 2 ঘর, তার মানে আরো 3 ঘর জিরো বসাইতে হবে, তার আগে এনে দশমিক বসাইতে হবে। এই হচ্ছে দশমিকের গুণ। খুব কঠিন কিছু না, খেয়াল করতে হবে। দশমিকের গুণগুলো করার সময় আপনাকে ধরে নিতে হবে যে এখানে কোনো দশমিক অ্যাকচুয়ালি নাই। দশমিক না থাকলে এটা দাঁড়ায় 5, আর এটা দাঁড়ায় হচ্ছে 5। 5 আর 5 গুণ করলে আমরা পাই হচ্ছে গিয়ে 25। এবার আপনি কাউন্ট করেন, দশমিক আছে এখানে 4 ঘর আগে, এখানে 1 ঘর আগে, তা 4 আর 1 মিলে হচ্ছে গিয়ে 5 ঘর। 5 ঘর আগে দশমিকটা অ্যাকচুয়ালি বসাইতে হবে। এর মধ্যে আপনি 2 ঘর পাইছেন, তাহলে আর 3 ঘর শূন্য বসান, তার আগে এনে দশমিক বসান, আপনার উত্তর চলে আসবে। ওকে, কোথায় আছে এটা? এটা আছে হচ্ছে খ নাম্বার অপশন। যারা খ অ্যান্সার করেছেন তাদের অ্যান্সার কারেক্ট। আশা করি আপনারা দশমিকের গুণ ক্লিয়ার। যেহেতু একটা দশমিকের গুণ শিখলাম, একটা দশমিকের ভাগ শিখি। এটা আপনারা করবেন, হ্যাঁ, এগুলো আপনারা করে নেবেন। এই যে সব দশমিকের গুণ, দশমিকের গুণ করবেন এগুলো। এটাও দশমিকের গুণ। নিয়ম 1, সবগুলির নিয়মই এক। দশমিকের ভাগ দিয়ে সলভ করব। এটা সরলীকরণের প্রশ্ন, একটু পরে আসতেছি। আচ্ছা, এই প্রশ্নটা একটু পরে আসি। এই যে এখান থেকে একটা প্রশ্ন সলভ করি, আসেন। এটা একটু বড় মান আছে, এটা সলভ করি। কি বলতেছে এখানে? বলতেছে 0.1 ইন্টু 0.01 ইন্টু 0.001 ডিভাইডেড বাই 0.20 ইন্টু 0.02। এই তো। এই প্রশ্ন সলিউশনের আগে আমি আপনাকে একটা এক্সাম্পল একটু দেখাই দিই। আরেকটা এক্সাম্পল নিব, তারপরে এই প্রশ্নটায় আসতেছে, একটু খেয়াল করেন। মনে করেন আপনাকে একটা প্রশ্ন দিলাম 0.1 ইন্টু 0.01 ইন্টু 0.001 ডিভাইডেড করতে বললাম 0.2 ইন্টু 0.02 ইন্টু 0.002 দ্বারা ডিভাইড করতে বললাম। হ্যাঁ, এই প্রশ্ন থাকলে আপনারা কি করেন? অনেকে একটু আগে দশমিকের গুণ শিখছে, অনেকে কি করে? উপরের অংশ গুণ করে, নিচের অংশ গুণ করে। উপরের অংশ গুণ করলে একটা গুণফল আসবে, নিচের অংশ গুণ করলে একটা গুণফল আসবে, এরপরে কাটাকাটি করে। আবার অনেকে যে কাজটা করেন, দশমিক উঠায় করার চেষ্টা করেন। দশমিক উঠায় করার চেষ্টা করেন।
হ্যাঁ, দশমিক উঠানোর চেষ্টা করেন। তো দশমিক উঠানোর চেষ্টা করার দরকার নাই, ভালোভাবে খেয়াল করেন। এখানে দশমিক আছে এক ঘর আগে, এখানেও দশমিক আছে এক ঘর আগে, আপনি ভুলে যান, আপনি লেখেন 1/2 বা চিন্তা করেন এটা 1/2। এখানে দশমিক আছে 2 ঘর আগে, এখানে দশমিক আছে 2 ঘর আগে, তাহলে কাটাকাটি চলে যাচ্ছে, দশমিক 2 ঘর আগে, দশমিক 2 ঘর আগে, কাটাকাটি চলে গেলে এইখানেও দ্বারা 1/2। আবার এখানে দশমিক আছে 3 ঘর আগে, এখানে দশমিক আছে 3 ঘর আগে, তাহলে এখানে দাঁড়াচ্ছে 1/2। আমার কিছুই করতে হইল না, কয় ঘর আগে দশমিক আছে ওই অনুযায়ী আমি বাদ দিয়ে দিলাম। সমান 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 সংখ্যক ঘরের আগে যেহেতু দশমিক আছে, তা আপনি চাইলে দশমিক উইথড্র করতে পারেন, উঠায় ফেলতে পারেন। তাহলে এখান থেকে আপনি পাবেন 1, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, তার মানে এই প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে 1/8। সুন্দর করে আপনি দশমিক উঠাই দিলেন। এখন সবসময় যে এরকম মিলিত থাকবে যে এক ঘর আগে, এক ঘর এক ঘর আগে, 2 ঘর 2 ঘর আগে, 3 ঘর 3 ঘর আগে আছে, সবসময় এরকম মিলিত নাও থাকতে পারে। এইটার একটা এক্সাম্পল হচ্ছে এইটা, তাই না? দেখেন এইখানে যদি আমি সলিউশনটা করতে আসি, তাহলে আমি একটু যদি তাকাই, তাহলে দেখবো এইখানে 2 ঘর আগে দশমিক আছে, এইখানেও 2 ঘর আগে দশমিক আছে, তাহলে আমি এইখানের দশমিক আর এইখানের দশমিকটা ভুলে যেতে পারি। বাকিদেরটা কি ভুলতে পারবো? এইখানে আছে 3 ঘর আগে, এইখানে আছে 2 ঘর আগে, তাহলে তো মিললো না। এখানে 2 ঘর, এখানে 2 ঘর ছিল, মিলাই নিলাম, বুঝলাম। কিন্তু এখানে আছে 3 ঘর, এখানে আছে 2 ঘর, তা তো মিললো না। কি করতে হবে? তাহলে এটারে 3 ঘর বানাইতে হবে। 3 ঘর বানানোর জন্য আপনি শেষে একটা শূন্য অ্যাড করে দেন, তাহলে হয়ে গেল 3 ঘর। 3 ঘর বানানোর জন্য আপনি শেষে কি করলেন? একটা শূন্য বার দিয়ে দিলেন। শূন্য দেওয়াতে এখানে 3 ঘর, এখানে 3 ঘর, তাহলে মিলে গেল। তাহলে আমি এখন যেটা বলতে পারি, আমি একটু এই পাশে লিখলাম, হ্যাঁ খেয়াল করেন, 0.1 ইন্টু 1 ইন্টু 1 ডিভাইডেড 20 ইন্টু 20, এটা বলা যায়। 20 ইন্টু 20 বলা যায় নাকি? হ্যাঁ, এখানে 3 ঘর আগে আছে, এখানেও 3 ঘর আগে আছে। তো 3 ঘর আগে 3 ঘর আগে, তাহলে আমি দশমিক ভুলে যেতে পারি। এখানে 2 ঘর আগে, এখানে 2 ঘর আগে, তাহলে দশমিক ভুলে যেতে পারি। আর এক্সট্রা ভাবে এখনো দশমিক রয়ে গেছে ওর কাছে, ওর দশমিকটা উঠিয়ে দিলে আমি নিচে একটা 1 পাবো, আর দশমিকের পরে 1 ঘর, তাই একটা শূন্য পাবো। তাহলে এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে কত? 20 আর 20 গুণ করলে 400, 400 আর 10 গুণ করলে হয় হচ্ছে গিয়ে 4000। তাহলে এখান থেকে পাচ্ছি 1/4000, 1/4000। তার মানে আমাকে যেটা করতে হবে, 1কে 4000, 4000 দিয়ে ভাগ করতে হবে। 1কে 4000 দিয়ে কি করে দিতে হবে? ভাগ করতে হবে। তো ভাগটা এখানে করি, 4000 দ্বারা যদি 1 ভাগ করি তো কখনোই যাবে না। দশমিক দিয়ে একটা শূন্য আনলাম, তাও কি যাবে? যাবে না। একটা শূন্য দিয়ে আরেকটা শূন্য আনলাম, তাও যাবে না। আরেকটা শূন্য দিয়ে আরেকটা শূন্য আনলাম, এখন হয়েছে 1000। 1000 হচ্ছে 4000 দ্বারা ভাগ যায় না। তাহলে এবার আরেকটা শূন্য দিয়ে আরেকটা শূন্য আনতে পারি, এবার ভাগটা যাবে, 2 বার যাবে। এখানে লিখলাম 2, তাহলে আসতেছে 8000। 8000 থেকে 10,000 থেকে 8000 চলে গেলে থাকে 2000। 2000 তো ভাগ যাবে না, দশমিকের জন্য একটা শূন্য এমনি বসবে। 4 5 20, তার মানে এবার কাটাকাটি চলে গেছে, 0.000025। এই যে ডি নাম্বার অপশন অ্যান্সার, ডি নাম্বার অপশন আমাদের অ্যান্সার। ওকে, তাহলে 14 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 0.00200025। ওকে, আরেকবার বলে দিচ্ছি আমি, খেয়াল করেন। এই সলিউশনটার ক্ষেত্রে আমরা যে কাজটা করছি, এখানে 2 ঘর আগে দশমিক ছিল, এখানে 2 ঘর আগে দশমিক ছিল, আপনি এটা ভুলে যান, মনে করেন তাহলে এখানে দশমিকটা নাই। এখানে 2 ঘর আগে ছিল, এখানেও 2 ঘর আগে ছিল, আপনি মনে করেন এখানে অ্যাকচুয়ালি কোনো দশমিক নাই, ভুলে যান, উঠাই দিতে পারবেন, উইথড্র করতে পারবেন। এইখানে ছিল হচ্ছে গিয়ে, এইখানে ছিল হচ্ছে গিয়ে 3 ঘর আগে, এখানে ছিল 2 ঘর আগে। এখন 3 ঘর 2 ঘর তো অমিল হয়ে যায়, আমি এখানে মিল করে নিলাম। এখানে 3 ঘর আগে, এখানেও 3 ঘর আগে, এইভাবে মিল করে নিলাম। তাহলে আমি 3 ঘর 3 ঘর যখন মিল করে নিছি, 3 ঘর 3 ঘর যখন আমি মিল করে নিছি, তখন অ্যাকচুয়ালি আমি কি করতে পারি?
এই দশমিকটা উঠাই দিতে পারি, তাহলে জিনিসটা দাঁড়ায় এরকম। আবার এইখানে দশমিকটা উইথড্র করতে পারি, তাই না? 3 ঘর আগে যেহেতু করে নিছে, তাহলে বেসিক্যালি এই শূন্যগুলোর তো আর কোনো ভ্যালু নাই, তাহলে এটা দাঁড়াচ্ছে একটা 1, এই যে এখানে 1 লিখছি। এই শূন্যগুলোরও কোনো ভ্যালু নাই, তাহলে দাঁড়াচ্ছে 1, এই যে 1 লিখছি। এখানে যেহেতু দশমিক হয়ে গেছে তার মানে এটা 20, লিখলাম 20। ওকে, এখানে যেহেতু দশমিক উঠে গেছে তার মানে এটাও দাঁড়ায় 20। দশমিক সংখ্যা আছে খালি শুধু একটা, এই যে এটা 0.1, 0.1। আর এই দশমিক উঠানোর জন্য নিচে একটা 1 বসবে, দশমিকের পরে 1 ঘর তো একটা 0 বসবে। এবার তাহলে উপরে 3টে 1 গুণ করলে 1 হয়, নিচে 20 আর 20 গুণ করলে 400, 410 হচ্ছে গিয়ে 4000, তাহলে 1/4000। 1/4000 কে আমরা ভাগ করে পাইছি 0.00025। এই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে আমরা দশমিকের যোগ, দশমিকের বিয়োগ, দশমিকের গুণ, দশমিকের ভাগ, 4টা পার্ট দেখলাম। সরলীকরণের আমরা প্রশ্ন দেখি একটু। সেম কোশ্চেন আপনারা করে নেবেন। ওকে, সেম কোশ্চেন, সেম কোশ্চেন, মানে একই জাতীয় প্রশ্ন, এগুলো আপনারা করবেন। হ্যাঁ, আমি একটু সরলীকরণের প্রশ্ন থেকে সলভে যাব। সরলীকরণের 2টা প্রশ্ন একটু সলভ করব। একই কোশ্চেন, 1 ঘর 1 ঘর আগে আছে, 2 ঘর 2 ঘর আগে আছে, 3 ঘর আগে নেই, এখানে 2 ঘর আগে আছে। তাহলে আপনি কি করবেন, এইটাকে 3 ঘর বানাই নেবেন, শেষে একটা শূন্য বসেন, তাইলেই হয়ে যাবে। ওকে, আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন খুঁজতেছি, যদিও নিচেই আছে। আচ্ছা আসেন, এই প্রশ্নটা আগে একটু দেখাই, তারপর ওই গুরুত্বপূর্ণ প্রশ্নটার কাছে যাব। এটা একটা সরলীকরণের প্রশ্ন বলা যেতে পারে। কি বলা আছে, 1/3 ভাগ 4/5 গুণ 3/4 সরল করতে বলা হয়েছে। আমরা কি জানি, বদমাস রুলসটাকে জানি। তার মানে এখানে কি করতে হবে, আগে ব্র্যাকেট থাকলে ব্র্যাকেটের কাজ সারতে হবে, ব্র্যাকেট যদি না থাকে তার মানে অফ আছে কিনা দেখতে হবে, অফ থাকলে অফের কাজ বা এর কাজ সারতে হয়। এগুলো যদি না থাকে তাহলে আপনি কি করবেন, ডিভাইড আছে কিনা খেয়াল করবেন, ভাগ অবস্থায় কেউ আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে ভাগ অবস্থায় আছে। কে ভাগ অবস্থায় আছে, 1/3 ভাগ 4/5। এখন ভাগ আর গুণ, ভাগ আর গুণের মধ্যে আমরা জানি ভাগের কাজটা আগে হয়, গুণের কাজটা পরে হয়। তাহলে আপনি যে কাজটা করবেন শিখে রাখেন, যেহেতু এখানে ভাগ চিহ্ন আছে, আপনি সরাসরি এটাকে গুণ অবস্থায় নিয়ে পরের ভগ্নাংশটাকে উল্টে দিলেই পারেন। ওকে, পরের ভগ্নাংশটাকে আপনি কি করে নিতে পারেন, 1/3 যেহেতু ভাগ দিয়ে 4/5 আছে, আপনি কি করতে পারবেন, এই ভাগটাকে গুণ অবস্থায়, বেসিক্যালি আপনি যদি একটা লাইন বাড়তি লেখেন তাহলে এরকম লিখতে পারেন, 1/3 ডিভাইডেড বাই 4/5 ইন্টু 3/4। আলটিমেটলি যেটা দাঁড়ায়, 1/3 ভাগটাকে আমরা গুণ অবস্থায় নিয়ে এসে 5 উপরে লিখি, 4 নিচে লিখি, আবার 3/4 এভাবে লিখে রাখি। তো আমি যেটা বলতেছিলাম যে এই ভাগের পরবর্তী যে ভগ্নাংশটা থাকে, আপনি যে কাজটা করবেন, ভাগের পরবর্তী যে ভগ্নাংশটা আছে, আপনি যে কাজটা করবেন, এইখানে গুণ অবস্থায় লিখে এই ভগ্নাংশটাকে উল্টে দেন, আর এইখানে 3/4 গুণ অবস্থায় আছে রেখে দেন। এবার সবগুলো গুণ অবস্থায় চলে আসছে, তাহলে এখান থেকে আপনি কাটাকাটি করতে পারেন চাইলে, 3 আর 3 কেটে দেন, থাকতেছে 5, আর নিচে থাকতেছে 4 4 16, তার মানে 16 ভাগের 5 ভাগ। এই যে ক নম্বর অপশনে আছে, ক নম্বর অপশন অ্যান্সার। আরেকটা প্রশ্ন আমরা একটু দেখব, সরলীকরণের আরেকটা কোশ্চেন একটু আমরা দেখব। ক নাম্বার যারা অ্যান্সার করেছেন তাদের অ্যান্সার কারেক্ট আছে। আচ্ছা, এই কোশ্চেনগুলো একই কোশ্চেন, ভাগ আছে এর আছে। আমরা জানি যে বদমাশের রুলস অনুযায়ী এর কাজটা আগে হয়, ভাগের কাজটা পরে হয়। হ্যাঁ, তাহলে এই প্রশ্নগুলো আপনারা নিজেরা সলভ করবেন। হ্যাঁ, এই যে আগে ব্র্যাকেটের কাজ করবেন, ব্র্যাকেটের কাজের পরে গিয়ে আপনি
এই ভাগের কাজ করবেন। হ্যাঁ, গুরুত্বপূর্ণ, এই যে এই প্রশ্নটা খুঁজতেছে, আসেন করেন, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি বলতেছে এখানে, 5/15 ইন্টু 15 ডিভাইড করা হচ্ছে গিয়ে 5/15 এর 15। 5/15 ইন্টু 15 ডিভাইড 5/15 এর 15, তাই না? তাহলে আসেন লবের ক্ষেত্রে প্রথমে কি কাজ করবে, এই যে লবে যে অংশটুকু আছে, আমরা কি জানি বদমাশের রুলস যদি আমরা চিন্তা করি, বদমাশের রুলস অনুযায়ী এখানে দুই ধরনের চিহ্ন আছে, একটা আছে ভাগ আর একটা আছে গুণ। তাহলে আমরা জানি যে ভাগের কাজটা আগে হয়, গুণের কাজটা পরে হয়। তাহলে আমি এখানে লিখতে পারি 5 ভাগ যেহেতু 15, তার মানে 5 ডিভাইডেড 15 ইন্টু দিয়ে এই 15কে, এই যে এই 15 ইন্টু দিয়ে 15কে বসাই দিলাম। আর লব হরের ক্ষেত্রে যেটা হবে, এটা তো ছিল লবের পার্টটুকু, 5/15, তাহলে 5 ডিভাইডেড বাই 15 লিখছি, আর এই গুণ চিহ্ন দিয়ে এখানে 15 লিখে দিছি। এবার আসেন হরে কি হবে। হরে দুই ধরনের কথা আছে, ভাগ আছে আর এর আছে। আমরা জানি যে ভাগের আগে অফ অথবা এর কাজটা সারতে হয়, আর এর কাজ সারবো কিভাবে, মনে করেন 2 এর 2, তাহলে আমরা কি করি 2 ইন্টু 2 সমান সমান 4 লিখি, তাই না? এর থাকলে বেসিক্যালি আমরা গুণ করে দিই। তাহলে এখানে 15 এর যেহেতু 15 বলছে, তার মানে 15 ইন্টু 15 করব, তাতে পাবো 225। ওকে, 15 এর 15, তাহলে আমরা পাবো 225। তাহলে কি লিখতে পারি, 5 ভাগ চিহ্ন আছে, ভাগ বসিয়ে দিলাম, 15 এর 15, তার মানে 225 লিখে দিতে পারি। তাহলে হরের ক্ষেত্রে আমি এরকম করে লিখতে পারি। ওকে, আচ্ছা এইখানে আমরা দেখব, এবার খেয়াল করেন এই 15 নিচে আছে আর 15 গুণ অবস্থায় উপরে আছে, তাহলে 15 আর 15 কাটাকাটি করা যায়। তাহলে আমাদের থেকে যাচ্ছে 5 ডিভাইডেড এই 5/225। এখন খেয়াল করেন এই ভাগটাকে, এই ভগ্নাংশটাকে আমি যদি গুণ অবস্থায় নিয়ে আসি, এটা তো ভাগ অবস্থায় আছে, ভাগটাকে গুণ অবস্থায় নিয়ে আসলে 225 উপরে চলে যাবে, 5 নিচে চলে আসবে, 5 আর 5 কেটে দেন, তাহলে আপনার অ্যান্সার চলে আসবে 225। কোথায় আছে, সি নাম্বার অপশন 225 আছে। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় প্রায় আসে, তো আপনি এই জাতীয় প্রশ্নগুলোকে বেশি বেশি করে প্র্যাকটিসে রাখবেন। ঠিক আছে, যারা সি নাম্বার অপশন বা 225 অ্যান্সার করেছেন তাদের অ্যান্সার কারেক্ট আছে। আমরা সরলীকরণের যোগ বিয়োগ গুণ ভাগ প্লাস সরল করার যে নিয়ম, সেই নিয়মের কিছু প্রশ্ন সলভ করলাম, কিছু সেম জাতীয় কোশ্চেন আমরা বাড়ির কাজ দিলাম, বা আপনাদের যেহেতু একই জাতীয় ছিল সেগুলোর জন্য আপনাদের কাজ দিলাম। আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখলাম। বাসায় বেশি বেশি প্র্যাকটিস করেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।